সকলে শুনবেন এবং প্রশ্ন করবেন, এবং সেই প্রশ্নের উত্তর এবং নানান ধরনের পরামর্শ নিয়ে আজকে আমরা একটা সেশন করব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে এই আয়োজন করার জন্য, এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ইয়াং ছেলে মেয়েরা ওরা গবেষণা করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে এবং আগের তুলনায় যথেষ্ট বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু গাইডলাইন পেলে হয়তো কাজে লাগে। 1 ঘন্টার টকে তো আর খুব বেশি বলা যাবে না, কিন্তু আমি চেষ্টা করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি রিকোয়েস্ট করব যে লিখে রাখতে এবং পরবর্তীতে জিজ্ঞেস করতে, উইদাউট এনি হেজিটেশন। কোনো প্রশ্নই সহজ প্রশ্ন নয় এবং কোনো প্রশ্নই পচা প্রশ্ন নয়, এই হচ্ছে কথা। তা আমি হচ্ছি মোহাম্মদ আতিকুর রহমান আহাদ। এই মুহূর্তে ওসাকা ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তো আপনাদের যেটা সেটা হচ্ছে যে রিসার্চ একটা সিস্টেমেটিক বিষয়। যে কোনো কাজ সিস্টেমেটিক ওয়েতে করলেই, নিয়মতান্ত্রিক ভাবে করলেই সেটাকে আমরা গবেষণার একটা মূল অংশ মনে করি। তো গবেষণা করার প্রথম পয়েন্টটাই হচ্ছে সমস্যাটাকে এটা বোঝা। হ্যাঁ, যদি আমরা সমস্যাই না বুঝি তাহলে সমাধান করব কি? তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য প্রবলেম এবং খুঁজে বের করা যে এই রিলেটেড নলেজের সাথে কি কি সম্পৃক্ত, এবং রিভিউইং লিটারেচার, যাতে করে অন্যেরা এই সমস্যাটা কিভাবে সমাধান করেছে তা ভালো করে জানতেই হবে। আমি যদি ভালো মতো না জানি যে অলরেডি কি হয়েছে, তাহলে কিন্তু আমি ফার্দার এগোতে পারবো না। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা চেষ্টা করব হচ্ছে নতুন কিছু করার। সেই নতুন কিছু করতে গিয়ে আমরা হতে পারে, যদি সময় বেশি থাকে অথবা মানে প্রবলেমটা থেকে যদি খুব ভালো আইডিয়া পাওয়া যায়, তাহলে নতুন কোনো সলিউশন প্রপোজ করা বা সিস্টেম বানানো, অথবা জিনিসটাকে এক্সিস্টিং একটা সিস্টেমকে একটুখানি ডেভেলপ করা। সেটাও যদি আমাদের পক্ষে করা সম্ভব না হয়, রিসোর্স অথবা টাইম, তাহলে আমরা এক্সপেরিমেন্ট বেশি করে করব। অন্য ডোমেইনে এক্সপেরিমেন্ট করে দেখব যে ওই মেথডটা অন্য ডোমেইনে বা অন্যরকম ডেটা সেটে কিরকম কাজ করে। দেন হচ্ছে এটা আরেকটা হচ্ছে যে ডেটা কালেকশন করা, সেটাও কিন্তু একটা রিসার্চের অংশ। যে যেখানে ডেটা ঠিক মতো নেই, আমার কথা যদি মানে কখনো কেটে যায় বা পরিষ্কার শোনা না যায় বা খুব দ্রুত বলি, তাহলে কেউ আমাকে একটু খেয়াল করে দিবেন। তো এগুলা করতে হবে অর্গানাইজড ওয়েতে এবং খুবই কন্ট্রোলড ম্যানারে, যাতে করে এট দ্য এন্ড আমরা একটা ভ্যালিড ডিসিশন আসতে পারি। এটা হচ্ছে আমাদের জীবনে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রথমে সমস্যাটা কি খুঁজে বের করার চেষ্টা করে, এরপরে হচ্ছে যে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করে। ডাক্তার যদি বের করতে না পারে কি সমস্যা, তাহলে কিন্তু এটা সমাধানের কোনো পথ নাই। এবং ডাক্তাররা কিন্তু, আমরা হয়তো জানি না, কিন্তু ডাক্তাররা অনেক রকমের সমাধান অতীতে করেছেন, অন্যেরা করেছে, এগুলোর উপর বেস করে তারা চিন্তা ভাবনা করেন, কিন্তু ওখানে রিসার্চ আমাদেরকে নিয়ে করেন না সাধারণত। সুতরাং ওখানে এত ভয়ের কিছু নাই। কিন্তু এরপরে যেটা হবে যে আমরা যে কাজ করলাম সেটাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে, পর্যালোচনা করতে হবে, যে রেজাল্টটা কিরকম হলো, কেন হলো, কিভাবে হলো, কেন এরকম হয় নাই, অন্যভাবে কি হতে পারতো কিনা। এই জিনিসগুলো খুবই জরুরি। যদি কোনো কাজ ছোট হয়, এরপরেও এই পয়েন্টগুলো খুবই যত্ন করে করতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে, তাহলে ভালো হবে। এরপরে আমরা যেটা করি সাধারণত একটা কনক্লুশনস দ্বারা করাই, যে হ্যাঁ আমরা এই কাজ করে এই জিনিস পেলাম, এইভাবে করে এটা পেলাম। কিন্তু যেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়, মানে অলমোস্ট এভরি কেসেস, যে নাম্বার 6, যে আমরা যেই কাজটাই করি না কেন সেটাকে সার্বজনীন বা বিশ্বজনীন করা যতটা সম্ভব, মানে জেনারেলাইজ করা, যে এই কাজটা যে কোনো প্রবলেম তো মানে সলিউশন তো সব প্রবলেমের সকল সমাধানের জন্য না, এটা তাহলে তো পৃথিবীতে কোনো কাজই থাকতো না। তার মানে হচ্ছে যে কোথায় এটা ফিট করে বা কাজ করে, কেন কাজ করে, কিভাবে কাজ করে, এইটা ভালো করে জানতে হবে এবং আপনার রিসার্চের অ্যানালাইসিসের মধ্যে করে লিখতে হবে। কোথায় কাজ করে না, কোথায় ফেল করে, কেন ফেল করে, কিভাবে ফেল করে, এগুলোও লিখতে হবে। কারণ ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস যেরকম বলি, গবেষণার ফেল করাটাও একটা আনন্দের বিষয়। কিন্তু মানে আনন্দের বিষয় এটাই যে তখন আমরা জানতে পারি যে এইভাবে কাজটা হবে না, পরে আরেকভাবে করা। এবং পেপারে যদি কেউ ডিটেইলড লিখতে পারে
যে আমরা এইভাবে ট্রাই করেছি এবং এগুলো সাকসেস হয় নাই এবং এভাবে সাকসেস হয়েছে, তাহলে কিন্তু রিভিউয়াররা যারা পেপারটাকে ইভালুয়েট করে এক্সামিন করে তারা কিন্তু এটাকে গুরুত্ব দেয় এবং পাবলিশ করার ব্যাপারে আগ্রহ বেশি প্রকাশ করে। আরেকটা হচ্ছে যে এইগুলার উপর বেস করে এই কাজের সীমাবদ্ধতা বের করতে হবে, লিমিটেশনস বা কনস্ট্রেন্টস খুঁজে বের করতে হবে। আমি দুনিয়ার সব সলিউশন করে ফেললাম, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। এটা পলিটিক্যাল লিডাররা করবেন মানে বক্তৃতায় মানুষকে খুশি করার জন্য। কিন্তু রিসার্চ এটা করা যাবে না। রিসার্চে যেটা হবে, দোষ ত্রুটি খুঁজে বের করতে হবে, যাতে করে তার উপর বেস করে ফিউচারে অন্যেরা অথবা আপনি নিজেই অথবা আরেকটা গ্রুপ কাজ থেমে না রেখে নতুন নতুন কাজ কি করা যায় তা বের করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু বলি যে কোয়ালিটি রিসার্চ বলতে কি বোঝায়। কোয়ালিটি রিসার্চ মানে হচ্ছে, যেটা শুনে সবাই খুশি হবে, যে ইট ইজ বেসড অন দ্য ওয়ার্ক অফ আদার্স। অন্যের কাজের উপর বেস করে কাজ করাটা একটা কোয়ালিটি রিসার্চের প্রথম বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে আমি হঠাৎ করে কিছু একটা আবিষ্কার করে ফেললাম, পৃথিবীর কেউ জানে না, কোনো বেস নাই, প্রিভিয়াস কোনো লিঙ্ক নাই, তাহলে সেটাকে কেউ গ্রহণ করবে না। হুম, এইটা মাথায় রাখতে হবে, মানে সহজে গ্রহণ করবে না আর কি। তো এই জন্য সাধারণত রিসার্চ হচ্ছে ইনক্রিমেন্টাল, আগের কাজের উপর বেস করে 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 আমরা এক ধাপ করে করে বাড়াই। ব্যাপারটা হচ্ছে এরকম। ইট ক্যান বি ডুপ্লিকেটেড, অর্থাৎ অন্যেরাও এটা ডুপ্লিকেট করতে পারবে। তার মানে কি, এমন একটা কাজ যেটা আমি করলাম পৃথিবীর কেউ করতে পারবে না, তাহলে এটাকে বলতে হবে সুপার পাওয়ার সে তো সেটা রিসার্চ নয়। এবং এটা সাধারণত জেনারেলাইজেবল টু আদার সেটিংস। এবং যে কোনো রিসার্চ অবশ্যই সাম লজিক্যাল এবং থিওরিটিক্যাল বেসের উপর থাকবে। এই জন্যই আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের সাবজেক্ট পড়ি যেগুলো দরকার পড়ে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমরা ভাবি যে এটা দরকার না, ওইটা দরকার নাই, কিন্তু আসলে প্রত্যেকটা কোর্সই খুবই গুরুত্বপূর্ণ। এটা মাথায় রেখে আমাদেরকে পড়াশোনা করতে হবে। বিশেষ করে যারা এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো, এরকম আমরা যখন ছাত্র ছিলাম তখনও মনে হতো এইটা পড়ানোর কি দরকার আমাদের সাবজেক্টে, কিন্তু উপরে উঠে দেখা গেছে যে অনেক সময় মানে এই সাবজেক্ট অথবা ওই সাবজেক্ট ভালো লাগে। আমি এই প্রেজেন্টেশনে বেশ কিছু বাংলাও লিখেছি, যাতে করে যাদের ইংরেজিতে কিছুটা দুর্বলতা আছে তারা যাতে মূল কথাটা বাংলায় কিছুটা পেয়ে যায়। ব্যাড রিসার্চ হচ্ছে যা বললাম তার উল্টাটা, এবং এমন কিছু খোঁজা যেটা আসলে ইম্পসিবল টু ফাইন্ড অথবা সহজে পাওয়ার চিন্তা নাই। ঠিক আছে, স্বপ্নে পাওয়া বড়ি না, এটা মাথায় রাখতে হবে গবেষণা। আরেকটা হচ্ছে যে চুরি চামারি করা, এটা হচ্ছে যে অন্যের কাজ বা চিন্তাকে নিজের বলে প্রসার করা, এটাকে বলা হয় প্লেজারিজম অথবা কপিং। এই কাজটা অবশ্যই করা যাবে না। হুম। এবং আরেকটা হলো যে সেলফ প্লেজারিজম, একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে নিজের একই কাজ বারবার মানে পাবলিশ করা। তবে কপিরাইটেড ম্যাটেরিয়াল যদি না হয় তাহলে সেটা কোনো সমস্যা নাই। ফলসিফাইং ডাটা, মিথ্যা কথা বলে মিথ্যা ডাটা দিয়ে কিছু প্রুভ করা, এটা গ্লোবালি একটা প্রবলেম। কারণ যখন অনেক বড় ডাটা নিয়ে কাজ করে তখন মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব না। আবার একটা পেপার যখন অ্যাকসেপ্ট হয়ে যায়, ডেটা অ্যানালাইসিস করে সবকিছু করে এটা করা মুশকিল হয়। তো এই জন্য যদি কখনো ধরা পড়ে তখন আবার সেই রিসার্চারদের একদম 12টা বেজে যায়। সুতরাং মাথায় রাখতে হবে যে এই কাজগুলো করা যাবে না। মিস রিপ্রেজেন্টিং ইনফরমেশন এন্ড মিসলিডিং দ্য পার্টিসিপেন্টস, এগুলো হচ্ছে ব্যাড রিসার্চের বৈশিষ্ট্য। প্লেজারিজমের কথা বলি, যে প্লেজারিজম নিয়ে অনেকেই মানে পেপার লেখার পরে, শুধু একটা এক্সাম্পল, যে বিভিন্ন সফটওয়্যার আছে তারা যেটা করে যে পর পর 4-5টা ওয়ার্ড সিমিলার হলে লাল দাগ দেয়। জাস্ট হ্যাভ এ লুক, যে এখানে একটা বই সম্পর্কে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টের মধ্যেও দেখা যাচ্ছে যে মানে কয়েকটা ওয়ার্ড সিমিলার হয়েছে, সেটাকে সে কোন একটা রেফারেন্সের সাথে ম্যাচ পেয়েছে। এভাবে করতে 30-40% হয়ে গেলে তখন দেখা যায় যে মানে ধরা হয় যে ওখানে অনেক কিছু আছে। তো সাধারণত এই অল্প থাকলে সমস্যা নাই, কিন্তু একটা ফুল সেন্টেন্স, একটা ফুল প্যারাগ্রাফ এরকম যদি থাকে, তাই এগুলা খারাপ। আরেকটা হচ্ছে যে কাজ যদি কেউ মানে চুরি করে অন্যের কাজকে নিজের কাজ বলে দেয়, তাহলে আবার এটা জঘন্য খারাপ। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে বেসিক স্টেপস অফ রিসার্চ যদি বলি, 1 নম্বর হচ্ছে সমস্যাটাকে সঠিকভাবে নিরূপণ করা, বোঝা যে প্রবলেমটা কি। এটা দ্বিতীয় হচ্ছে রিভিউইং ইনফরমেশন, প্রপোজাল, এক্সপেরিমেন্ট, ডেটা কালেকশন, অ্যানালাইসিস এবং ড্রয়িং দ্য কনক্লুশন। তো ফার্স্ট হচ্ছে যে সঠিক সমস্যা বা রোগটা নিরূপণ করা যায় কিনা, এটাই হচ্ছে রিসার্চের প্রথম স্টেপ। এবং দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। কারো ক্ষেত্রে যে একটা পিএইচডি যারা করতে চায় 3 বছর, 5 বছর, 6 বছর লাগে, তাদের অনেক সময় দেখা যায় যে এটার জন্য 1 বছর, 1.5 বছর চলে যেতে পারে। অবশ্যই সে শুধুমাত্র এটাই করে না, প্যারালালি তার সলিউশন খোঁজার চেষ্টা করে, অন্য কিছু লার্ন করার চেষ্টা করে, কিন্তু সমস্যাটা সঠিক
সঠিকভাবে নিরূপণ করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা করতে পারলে, অনেক সময় বলি না, সমস্যা বের করতে পারলেই সমাধানের অনেক পথ আগায়া যায়। তো এটা হচ্ছে আসল বিষয়। তো আইডেন্টিফাই এন্ড স্টেট দ্য প্রবলেম ক্লিয়ারলি, যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা জেনুইন প্রবলেম, এবং সেই অনুসারে তার সাথে যেসব কিওয়ার্ড অথবা টার্মস অথবা ইস্যুস অথবা ভ্যারিয়েবলস জড়িত, সেগুলোও আপনাকে সিলেক্ট করতে হবে যে আমার কাজের সাথে কোনটা কোনটা জড়িত এবং এগুলো আমি কিভাবে চিন্তা করব অথবা ভাববো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাইপোথিসিস করতে হবে। কারণ আমরা তো একটা প্রবলেম পেলাম, প্রবলেম পাওয়ার পরে প্রবলেমটা বুঝলাম, বোঝার পরে সলিউশন খোঁজার চেষ্টা করব। তা আমি তো সলিউশন আগেই বলে দিব না, আমি সলিউশনের পরিকল্পনা করব। সেই পরিকল্পনাটাকে আমরা বলি যে সঠিক ধারণা বা হাইপোথিসিস, অথবা একটা সলিউশনের প্রপোজ দেয়া, অথবা এই রিসার্চের সাথে যে ইম্পর্টেন্ট লিখা, তার উপর বেস করে আমরা এরপরে চলে যাব হচ্ছে মেথডটাকে পরিপূর্ণ এবং অ্যানালাইসিস করা এন্ড সো অন। নাও লিটারেচার রিভিউ এগুলোর জন্য খুবই দরকার, সেটা আমি ডিটেলসে আসবো যে লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় এবং বাংলাদেশে থেকে লিটারেচার রিভিউ করতে গেলে কি কি চ্যালেঞ্জ রয়েছে। এখন প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের রিভিউ করতে হয়, রি-এক্সামাইন করতে হয় যে গোলটা কি ছিল, প্রবলেমটা যেটা ভেবেছিলাম কিছু পড়ার পরে সেটাকে রিডিফাইন করতে হবে। যেমন আমরা ব্যক্তিগত জীবনে করে থাকি, স্পোর্টসে করি, একটা দেশ চালাতে গেলে সরকার করতে হয়। ক্রিকেটের আমরা জানি যে দলনেতা ধোনি সেই ভালো যে প্ল্যান এ বি সি রাখে, কিন্তু আবার এ একরকম, বি আরেক রকম, টোটালি সি টোটালি অন্যরকম, এরকম কিন্তু রাখে না। মানে কিছুটা টিউনিং করতে যেতে পারে। এইটা হচ্ছে রি-এক্সামাইন করা, পরিস্থিতি অনুসারে সে প্ল্যান করা। রোবটের মতো ওয়ান ডিরেকশনালি সে চলবে না। যদিও রোবট আস্তে আস্তে তৈরি হচ্ছে যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। তো সবসময় খেয়াল করতে মূল পরিকল্পনা থেকে অনেক দূরে সরবে না। তাহলে দেখা যাবে যে এর আগে যে কাজগুলো হয়েছে সেখান থেকে যে ফাইন্ডিংস বা গোলটা, হ্যাঁ জেনুইন যদি কারণ থাকে তাহলে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে। আদারওয়াইজ অনেকেই যেটা হয় যে একটা প্ল্যান করে কিছুদিন পড়াশোনা করে করার পরে মনে হয় না এটা করবো না, আরেক দিকে চলে যায়, আরেক দিকে চলে যায়। আসলে সেটা করা যাবে না। গতকালই এক গ্রুপ স্টুডেন্টস এর সাথে মিটিং ছিল, সেখানে ক্লোজ ডোর মিটিং এ আলোচনা হচ্ছে যে জাস্ট ব্রেইনস্টর্মিং করা। তো ওখানে একটা ছেলে বলতেছিল যে আহ, উম, আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টস কিছু, তো থার্ড ইয়ারের পরে সে বলতেছিল যে যাই চিন্তা করে মনে হয় সবই সমাধান হয়ে গেছে। তা আমি বললাম যে এটা যদি হতো তাহলে তো আমাদের সর্দি কাশিরই সমাধান হয়ে যেত। আমরা তো এখন পর্যন্ত সর্দি কাশিরই ঠিক মতো সমাধান করতে পারি না, কারো সর্দি হলে কাশি হলে দীর্ঘদিন থাকে। তার মানে হচ্ছে যে আমরা যেটা করি যে ইনক্রিমেন্টাল, একটু আগাই, একটু বাড়াই, একটু বেটার করি, একটু বেটার করি, এই হচ্ছে রিসার্চের অংশ। তো যে কোনো কাজেই মানে আটকে আটকে গেলে ভয় পাওয়ার কিছু নাই যে আমি পারতেছি না বা অসম্ভব বা অনেক কঠিন ডোমেনে চলে গেলাম। থিঙ্ক কেয়ারফুলি, অ্যান্ড যদি সিরিয়াসলি দরকার পড়ে তাহলে আপনি হয়তো চিন্তা করবেন, আদারওয়াইজ মানে জাম্প করার দরকার নাই খুব দ্রুত। রিগার্ডিং এক্সপেরিমেন্ট আমাদের ডেটা দরকার। আমরা সাধারণত যেটা হয় যে অনলাইনে অনেক ডেটা থাকে, সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা ডেটা কালেক্ট করতে পারি বা নিজেরা ডেটা সেট বানাতে পারি। উন্নত মানের ডেটা সেট বানানো কিন্তু ভালো রিসার্চের একটা অংশ। বাংলাদেশে এটা দুঃখজনক যে আমরা মানে ভালো ভালো ডাটা সেট তৈরি করে সার্ভিস দিচ্ছি না। আমরা হতে পারে যে বড় কাজ করার জন্য লম্বা স্টুডেন্টস গ্রুপ অথবা লম্বা সময় পাচ্ছি না, পিএইচডি স্টুডেন্ট কম পাচ্ছি, বা ৩-৪ বছর ধরে একটা কাজে লেগে থাকবে এরকম কম পাচ্ছি, কিন্তু অ্যাটলিস্ট ৬ মাস ধরে কোনো একটা স্ট্যান্ডার্ড ডাটা সেট তৈরি করা যায়। তো এটা মাথায় রাখতে হবে। রিয়েল লাইফের ডাটা যদি নেওয়া যায় তাহলে এক্সিলেন্ট। যদি কখনো রিয়েল লাইফের ডাটা না পাওয়া যায় তাহলে আমাদেরকে সিমুলেটেড বা আর্টিফিশিয়ালি মানে ডাটা বানাতে হবে, বা অনেক সময় রিয়েল লাইফের ডাটার মধ্যে ডিস্টরশন করে সমস্যা করে তখন আমাদের করতে হবে। এক্সটেন্সিভ এবং ডাইভার্স রেঞ্জেস অফ ডাটা নিয়ে কাজ করতে হবে। ডেটা সেট যেমন ফর এক্সাম্পল হিউম্যান রিকগনিশনের জন্য আমরা জানি যে হিউম্যান ফেস রিকগনিশন, যে এটা দিয়ে অনেক জায়গায়, আর যারা মুভি দেখে তারা তো দেখেই যে টম ক্রুজ যার চেহারা মিলে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে, মুখে মাস্ক নিয়েও হয়ে যাচ্ছে। তাহলে চ্যালেঞ্জ হয়ে গেল যে রিয়েল ফেস ভার্সেস ফেক মাস্ক ফেস থাকলে তাহলে সেটাকে কি হয় ডিটারমাইন করবে। চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে যে বর্তমানে কোভিড এর কারণে আমরা সবাই মুখে মুখোশ পরি। তা মুখোশ পরার কারণে আমার কিন্তু তখন শুধুমাত্র চশমা, আমি যদি তখন সানগ্লাস পরি তাহলে তো কিছুই দেখা যাবে না। তো
ওই অবস্থায় ফেস রিকগনিশন একটা বিশাল চ্যালেঞ্জের কাজ। তাহলে হোয়াই ডোন্ট উই মেক এ গুড ডাটা সেট? যে আমরা যদি মানে ১,০০,০০০ মানে 10,000 20,000 50,000 100,000 ডেটা নিয়ে আমরা একটা ডাটা সেট তৈরি করি এবং সেটাতে যদি বিভিন্ন বেঞ্চমার্ক মেথড গুলো ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু একটা বড় রিসার্চ করা সম্ভব। আমার সাথে মানে আমি একটা গ্রুপের সাথে জড়িত। ছোট একটা কাজ চলতেছে এই রিলেটেড। কিন্তু আমি বলতেছি যে এরকম অনেক রকমের আমরা ডেটা সেট তৈরি করতে পারি। এটাও একটা রিসার্চের ইম্পোর্টেন্ট অংশ। কিন্তু রিসার্চের পয়েন্ট হচ্ছে যে রিসার্চ করতে গেলে আমার কাজটা যদি আমি এক্সটেন্সিভ ডাটা সেটে রান না করি, তাহলে কিন্তু আমার কাজটা গ্রহণযোগ্য হবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্সিস্টিং লিটারেচারে এই পর্যন্ত কোন, কোন ডাটা নিয়ে কাজ হয়েছে। কতটুকু পর্যন্ত ডাটাকে আমরা বলব যে স্ট্যান্ডার্ড ডেটা। ঠিক আছে? হঠাৎ করে যদি আমি মনে করি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন নিয়ে আসি, তাহলে কিন্তু আবার সেটা হবে না। তবে মাথায় রাখতে হবে আমাদের দেশে আমরা যেটা সাধারণত করি ছেলেপেলেরা যে অল্প ডাটা নিয়ে কাজ করি। আমি বলি যে ফেস রিকগনিশন করেছি ডিপ লার্নিং এর কোনো একটা দিয়ে। কিন্তু আমার ডেটা সেটে হচ্ছে মাত্র ১,০০০ বা ৫০০ ডেটা। whereas আমরা জানি এক্সিস্টিং লিটারেচারে গত ৫-৭ বছর ধরেই হতে পারে 1 মিলিয়ন ডেটা নিয়ে কাজ হচ্ছে। তাহলে কিন্তু আমারটা তখন গ্রহণযোগ্য হবে না বা উত্তম হবে না। আরেকটা হলো যে অনেকে যেটা করে ডেটা নিয়ে একটু চালাকি করে। এটা কিন্তু করা যাবে না, মাথায় রাখতে হবে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে সিমুলেটেড ডাটা কিরকম। যাদের আইডিয়া নাই তাদের বলছে যে ওয়াকিং প্যাটার্ন এর মাধ্যমে মানুষকে রিকগনাইজ করা যায়। এটাকে বলে বায়োমেট্রিক্স একটা অংশ, যে মানুষকে রিকগনাইজ করা যে আ সে ছেলে না মেয়ে, সে আতিক নাকি রহিম না যদু না মধু, এটা বোঝা যায় তার হাঁটার প্যাটার্ন দিয়ে। মানে 100% পারা যায় না, কিন্তু টু সাম এক্সটেন্ট। এটাকে বলা হয় হচ্ছে গেইট রিকগনিশন। এখন নরমালি যেটা হইছে যে গেট রিকগনিশনের ডাটা সেট গ্লোবালি এই পর্যন্ত আমাদের ওসাকা আমাদের যে ল্যাব আছে সেটা প্লাস অন্য জায়গায় আমাদের ল্যাবে 70,000 প্লাস আছে, যেখানে একজন মানুষ একা হাঁটতেছে, ভিডিও আছে, কাজ হচ্ছে এরকম। কিন্তু রিয়েল লাইফে কিন্তু আমরা কি হয়, বাস্তব জীবনে আমাদের অনেক বাধা আছে, অনেক অক্লুশনস আছে। একজন মানুষ থাকে না, একাধিক মানুষ থাকে। ঠিক আছে? বড় ডাটা সেট তখন দরকার, কঠিন ডাটা সেট দরকার। এই ডাটা সেট কি আছে? যদি না থাকে তখন আমরা কি করব? তখন আমাদের যেটা করতে হবে আর্টিফিশিয়ালি করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা রিসেন্টলি একটা পেপার পাবলিশ করেছি এই জানুয়ারি, গত বছর, রিসেন্টলি বলা ঠিক হয় না অলরেডি। তো সেখানে আমরা যেটা করেছি যে একজন মানুষের যে ছিল ডেটা, তার মধ্যে আমরা আর্টিফিশিয়ালি ব্লক করে করে অক্লুশনস অর্থাৎ কিছু অংশ রিমুভ করে দিয়েছি। রিমুভ করে 10,000 পিস বা পার্সনের উপরে আমরা করে একটা ডাটা সেট বানাইছি। কারণ চাইলেই কিন্তু এখন 10,000 লোককে নিয়ে একটা বলবো যে তোমরা হাঁটো, এই পথে হাঁটো, এদিকে হচ্ছে অক্লুশনস আছে, বাধা আছে। এটা কিন্তু সহজ না। এই হচ্ছে বিষয়। তো এইজন্য বলছি যে তখন আর্টিফিশিয়ালি করে চ্যালেঞ্জিং ডাটা করলে তখন দেখা যাচ্ছে যে পেপারটা সহজেই অ্যাকসেপ্ট হয়। রিসার্চের আরেকটা বিষয় যেটা সামারি করতে যদি বলি, যে আমাদের প্রেজেন্ট এবং অ্যানালাইসিস এবং ডিসকাস করতে হবে এবং যে কোনো কাজের মানে ভালো এবং মন্দ পয়েন্টগুলো হাইলাইট করতে হবে এবং তার উপর ফিউচার স্কোপ বের করতে হবে, যেটা বার বলছি। এবং ফাইনালি আমরা কি করি, লিখি। লেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বুক ফরম্যাটে লিখি বা থিসিস বলি আমরা, বা প্রজেক্ট রিপোর্ট বলি। জার্নালে বা ট্রানজাকশনে আমরা সাবমিট করি ম্যানুস্ক্রিপ্ট বা পেপার হিসেবে। কনফারেন্স বা ওয়ার্কশপে আমরা সাবমিট করি। আমাদের সিএসসি ট্রিপলি এই ডোমেইন গুলো, আইটি ডোমেইন গুলোতে সাধারণত 4 পেজ, 6 পেজ, 8 পেজ ডাবল কলামে, যেটা সিঙ্গেল কলামে যদি হয় তাহলে 10 পেজ, 20 পেজ সাবমিট করতে হয়। বড় যত কনফারেন্সে তত বেশি ডিফিকাল্ট হয়। কিন্তু অনেক ডোমেইনই আছে যেখানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মূল কথাটা সামারি করে পাঠানো হয়, অথবা 1-2 পেজে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট সাবমিট করা হয় এবং মানুষজন তখন প্রেজেন্ট করে এবং তারা মানে প্রেজেন্ট করে এবং ডিসকাস করেন, লার্ন ফ্রম ইচ আদার। রাইটিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের আসলে লেটেক ব্যবহার করতে হবে। তোমরা যেটা করবে যে এই পারলে ছবি একটা তুলে ফেলতে পারো, যে এই অথবা গুগল সার্চ দিলেও হবে, যে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটা এডিটর ডাউনলোড করতে হবে। দেন খুবই সিম্পল একটা টিউটোরিয়াল দেখে দেখলে তখন লেটেকে রিপোর্ট লিখলে বা জার্নাল বা কনফারেন্স লিখলে সেটা দেখতেও সুন্দর হয়, প্লাস হচ্ছে একটা টেমপ্লেট থেকে বা একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নে কনভার্ট করলে খুব সহজ হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে রিক্যাপ করি যে বেসিক স্টেপস অফ রিসার্চ হচ্ছে প্রবলেমটা ভালো মতো বোঝা, রিভিউইং ইনফরমেশন, দেন হচ্ছে প্রপোজ করা অথবা ভালো করে এক্সপেরিমেন্ট করা বা ডেটা কালেকশন করা, অ্যানালাইসিস করা যা করা হয়েছে, এবং ফাইনালি কনক্লুশনস উইথ সাম জেনারেলাইজেশনস। নাও লিটারেচার রিভিউ যেটা বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ। লিটারেচার রিভিউ বলতে বোঝায় রিডিং দ্য ওয়ার্কস অফ আদার্স, অন্যের কাজ পড়বো বিফোর স্টার্টিং আমার কাজ। আমার কাজ করার আগে অন্যের কাজগুলো ভালো করে জানবো। জানেন অনেকটা এরকম যে আমরা অতীতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ি।
তা ব্যাপারটা হচ্ছে এরকম যে অতীতে যারা এই কাজগুলো করে চেঞ্জ গুলো জানবো, তাদের প্রবলেম গুলো জানবো, তারা কিভাবে করেছে সেটা বোঝার চেষ্টা করব। এটা একটা ওয়েল স্ট্র্যাটেজি হচ্ছে ফেলি, সেটা হচ্ছে যে ওর যে কোনো একটা ভালো রিসার্চ পেপারে, বড় জার্নাল বা বড় কনফারেন্স পেপারে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা ডিসকাশনে এবং কনক্লুশনে অনেক নতুন আইডিয়া দিয়ে দেয় বা তাদের প্রবলেম গুলো আলোচনা করে ওখান থেকে নতুন নতুন ডিরেকশন পাওয়া যায়। এবার চলে আসে হচ্ছে যে লিটারেচার রিভিউ কিভাবে করব। একটা হচ্ছে যে আমরা তো আসলে বিভিন্ন আইডিয়া বের করি জেনারেল টার্মস বা জেনারেল সোর্স, যেমন বিভিন্ন ম্যাগাজিনস অথবা যেমন IEEE স্পেকট্রাম আছে, SCM আছে, এগুলোর মাধ্যমে আমরা জানবো যে কোনো একটা প্রবলেম। দেন ওই স্পেসিফিক প্রবলেমের উপর আমরা দেখবো কোনো বই আছে কিনা অথবা টপ ক্লাস রিভিউ অথবা সার্ভে আছে কিনা। রিমেম্বার, অনলাইনে খুঁজলেই কিছু ফেক জার্নালের 10 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার সার্ভে অথবা রিভিউ পাওয়া যায়। ওগুলো আপনারা কখনোই পড়বেন না। একটা স্ট্যান্ডার্ড রিভিউতে সাধারণত 100, 200, 300টা গুড টপ কোয়ালিটি রেফারেন্সেস থাকে। 30-20 পেজ বা 20 পেজ বা 25 পেজের ইন ডিটেইল সামারি বা অ্যানালাইসিস থাকে এবং ওখানে ফিউচার ডিরেকশনস থাকে। ওই টাইপের জেনুইন এক্সপার্টদের মানে লেখা আপনারা সার্ভে অথবা রিভিউ পড়বেন। তখন যেটা হবে যে আপনারা জানতে পারবেন যে কোনো একটা প্রবলেমের আপনার পছন্দ মতো এরিয়ার সলিউশনস কি কি আছে। দেন হচ্ছে প্রাইমারি সোর্সে যেতে হবে, যে এক্স্যাক্টলি ওই একটা অথবা তিনটা অথবা চারটা জার্নাল অথবা প্রসিডিংস অথবা বই দেখে বেসড অন ইউর টাইম অ্যান্ড অ্যাবিলিটি। মানুষের অ্যাবিলিটি তো অসীম, কিন্তু বাস্তবতা রাখতে হবে যে অসীম হলেও সময় লাগবে অসীমতায় যেতে। সে হুট করে অসীম হবে না। 6 মাস একটা কাজ করব, 1 বছর একটা কাজ করব, কতটুকু সময় নিয়ে কতটুকু করতে পারবো এবং আমার এই কাজটা করার জন্য কি পরিমাণ রিসোর্সেস রয়েছে সেটা চিন্তা করে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি খুব বিগ ভিডিও ডাটা সেট নিয়ে কাজ করি বা বিগ ডাটা নিয়ে কাজ করতে যাই বা বড় ডেটাকে ডেটা মাইনিং করতে যাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। মোস্ট অফ দ্য কেসেস, অলমোস্ট 100% কেসেস আমাদের দেশে, যেহেতু আমাদের অনেক জিপিইউ ওয়ালা একটা ডিপার্টমেন্টও নাই। তাহলে এত হাই কোয়ালিটি প্রসেসর যদি না থাকে এবং হাই স্পিড না থাকে, তাহলে তো আমি এই লাইনে কাজ করবো না। তখন আমি কি করি, আমার এই নলেজটা সুইচ করে আমি চলে যাই হচ্ছে সেন্সর ডোমেইনে, যেখানে হচ্ছে অ্যাক্সিলোমিটারের ডাটা মাত্র XYZ আছে। অথবা আমি চলে যাই হচ্ছে স্কেলেটন বেসড কাজে, যেখানে হচ্ছে যে ভিডিও থেকে আমরা স্কেলেটন মানে বডির জয়েন্ট গুলো, বডিতে যে আমাদের বিভিন্ন জয়েন্ট পয়েন্ট আছে, এরকম 20টা বা 25টা, মাত্র একটা ইমেজের পরিবর্তে মাত্র 20টা বা 25টা বডি জয়েন্টস, আর প্রতিটা জয়েন্টস এর মাত্র 3টে অ্যাক্সিস, দ্যাটস ইট। ওই ডাটা নিয়ে তখন আমরা সহজে কাজ করতে পারবো। তো এই কথাগুলো মাথায় রেখে আগাতে হবে আর কি। তো যখন আমরা লিটারেচার রিভিউ করবো তখন আমাদের খেয়াল করতে হবে যে কিওয়ার্ডস এবং টার্মস এবং তাদের রিলেশনশিপ, এবং প্রচুর ব্রেইনস্টর্মিং দরকার। উই নিড টু ডিসকাস দ্য রিসার্চ প্রবলেম উইথ স্পেশালিস্ট অ্যান্ড কলিগস। কলিগস বলতে ছাত্রদের জন্য তার বন্ধুই কলিগ, ঠিক আছে? অনেকটা মাথায় রাখতে হবে যে আমরা ইত্যাদি নানা নাতি ছিল না, ওই নাতি সবসময় নানাকে ধাক্কা দিয়ে বলতো চিন্তা করো না, না চিন্তা করো। তো ওরকম করে আমাদের মাথায় ধাক্কা দিতে হবে যে থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ক। ওকে, এটা অনেকটা এরকম, যাদের প্রেমে মানে উল্টাপাল্টা প্রেমে পড়ার অভ্যাস আছে, তারা কিন্তু সারাক্ষণ ওইটাকে নিয়ে চিন্তা করে, ঘুম আসে না, এই আসে না, সে আসে না, পড়তে গেলে দেখা যায় ওই ছবি ভাসে। রিসার্চ নিয়ে যদি এভাবে চিন্তা করা হয়, তাহলেই জেনুইন ভাবে ইউ ক্যান প্রডিউস সামথিং। ইউ নেভার নো যে কত বড় কাজ, কত ভালো কাজ করা যায়। এটা প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট না ঢাকা ইউনিভার্সিটি না গ্রিন ইউনিভার্সিটি, এটা ম্যাটার করে না। কারণ হচ্ছে যে যে যত বেশি সময় দিবে, যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি জানবে, তার ডেভেলপমেন্ট সেভাবেই হবে। তো কারো যদি দুর্বলতা আগে থেকে থাকে, সে পরিশ্রম করলে উঠবে আর কি। এটা একটা মাথায় রাখতে হবে। তো যে কোনো কাজে আমাদের পেপার এবং বই কালেক্ট করা অথবা লেটেস্ট পেপার পাওয়া, এটা একটা চ্যালেঞ্জ। আমি পরের স্লাইডে আসতেছি। উইকিপিডিয়াতে অনেক সময় আমরা খুব সহজ ভাষায় কিছু পাই। আর দি ফ্রি ডিকশনারি .com একটা ওয়েবসাইট, যেখানে যাদের ইংরেজিতে দুর্বলতা আছে আমার মতো, আমি প্রতিদিন মনে হয় একবার দুইবার করে এখানে যাই, যে কোনো একটা টার্মের বিভিন্ন রকমের মিনিং আছে সেটা খুঁজে বের করার জন্য। দেন হচ্ছে বাংলাদেশে বসে আমি ভালো জার্নাল বা কনফারেন্স পেপার ডাউনলোড করতে পারি না, বিকজ মোস্ট অফ দিস আর নট ওপেন সোর্স। পয়সা দিতে হবে। তো তখন ফ্রি পেপার কি হবে, আমি যেটা করি অনেক সময়, সেটা গুগল সার্চ দিয়ে টপিকটা দেখি। যদি পিডিএফ পেয়ে যায় ভালো, যদি না পাই তখন আমি অ্যাবস্ট্রাক্ট ওই সামারি যে লেখে না, ওইটা একটু পড়ি। পড়ার পরে আমি দেখার চেষ্টা করি যে ওই স্পেসিফিক মানে ওইটা যদি ভালো লাগে, তখন ওই স্পেসিফিক টাইটেল দিয়ে পেপারটা পাওয়া যায় কিনা। ওইটাও যদি না পাওয়া যায়, তখন আমি তাদের অথারদের খুঁজে বের করে তাদের ইমেল অ্যাড্রেস বের করি। বের করে আমি বলি নিড ইউর পেপার, তখন পেপার টাইটেলটা দিয়ে দিই। তখন দেখা যায় অথাররা খুশিতে বাকবাকুম হয়ে পেপারটা রিপ্লাই করে। কারণ হচ্ছে যে কে কার পেপার পড়ে, পৃথিবীতে লক্ষ লক্ষ পেপার পাবলিশ হচ্ছে, ঠিক আছে? তো কেউ যদি মানে চায়, তখন সে পেপারটা সাধারণত
স্প্যাম ফোল্ডারে গেলেও খুঁজে বের করে পাঠায় আর কি, ব্যাপারটা এরকম। আর যদি না পাওয়া যায় তাহলে পড়াশোনার জন্য যেসব ওয়েবসাইট আছে সেখান থেকে বের করে কেউ পড়তে পারে। আমি এটা সাজেস্ট করছি না বা করছি, হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখন পয়েন্ট হচ্ছে যে আমি কন্টাক্ট কিভাবে করবো এক্সপার্টদের সাথে। কারো মানে হীনমন্যতা আমাদের মধ্যে অনেকেরই থাকে, ঠিক আছে? অবশ্যই পাকনামি করা ঠিক না, কিন্তু আবার হীনমন্যতাও ঠিক না, ঠিক আছে? এইটার জন্য আমি যে স্ট্র্যাটেজি গুলো বলি, এক হচ্ছে যে আমি যখন প্রাইমারি সোর্সে সার্ভে করি, অর্থাৎ অরিজিনাল জার্নাল অথবা কনফারেন্স পেপার ভালোগুলা পড়ি, পড়ার পরে তখন যদি আমি ওই অথারদের সাথে মানে কমিউনিকেট করি, মেইল করি, তারা কিন্তু অনেককে হেল্প করে। কিন্তু মাথায় রাখতে হবে যে হেল্প করাটা যাতে স্পেসিফিক হয়। আমি বললাম যে এই ব্যাপারটা বুঝি না, বুঝায় দাও, পৃথিবীর কেউ তাকাবেও না। আরেকটা হচ্ছে যে কোলাবোরেশন করতে হবে। রিসার্চ কোলাবোরেশন এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য ডিফিকাল্ট, শিক্ষকদের মাধ্যমে করাটাই হচ্ছে স্মার্ট, মানে স্মার্ট ওয়ে। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্মার্টলি এবং পজিটিভলি করতে হবে, নট সো ডিফিকাল্ট কনসিডারিং দ্য পাস্ট। এখন যেটা হয় যে ইমেল তো খুবই সহজ, ইমেলে বুঝলাম যে স্প্যামে চলে যাবে, আমরা স্কাইপেও তার কাছে সময় যেতে পারি, আমি একটা কমেন্ট যেতে পারি, এরকম একটা বিষয়। আর বাংলাদেশেও কিন্তু আমাদের এক্সপার্টের অভাব নাই, ঠিক আছে? এখানে কিন্তু যদিও প্রফেসর আব্দুর রাজ্জাক ইউর ভাইস চ্যান্সেলর, হি ইজ প্রো ভাইস চ্যান্সেলর এবং ভেরি বিজি, বাট উনি কিন্তু অনেক বড় একজন গবেষক। প্রতি বছর আমরা যদি ওনার ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যে প্রতি বছর বাংলাদেশে বসেই উনি টপ জার্নালগুলোতে মানে মাল্টিপল পেপারস গত টানা অনেক বেশ কয়েক বছর ধরে করছেন, হুইচ ইজ এক্সট্রিমলি রেয়ার। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে যে এরকম ছাড়াও ইয়াং রিসার্চার্স, ইয়াং প্রফেসরস অনেকেই আছে, অনেকেই বিদেশ থেকে পড়াশোনা করে আছে। বাংলাদেশে থাকলে বুঝলাম যে অনেকের ভালো কাজ করার সুযোগ হয় না, কারণ মোটিভেশন নাই অথবা অবহেলা করে বা সেই সুযোগটা আসে না, হোয়াট এভার। কিন্তু অনেকেই যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু কম বেশি কাজ করে আসে, সবাই না হলেও, এবং তারা দেশে আসার পরে আবার হতাশ হয়ে যায়। কিন্তু ইফ ইউ নক দেম এবং ডিসকাস উইথ দেম, তাহলে দেখা যাবে যে একটা আইডিয়া চলে আসে এবং তার একটা উৎসাহ চলে আসে। এভাবে কিন্তু আমরা টিম করে করে করতে পারি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমাদের এই 150টার মতো বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট না পাবলিক আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? যে ভালো করবে সে ভালো করবে। আমি বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছেলেপেলে পেয়েছি যারা বুয়েট ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলের চেয়েও ভালো করেছে। আমি যেহেতু অস্ট্রেলিয়া যখন ছিলাম তখন দেখেছি। ইভেন কেউ আছে টপ র‍্যাঙ্কড ইউনিভার্সিটির প্রফেসর হয়ে আছে। ঠিক আছে? তো এটা খুবই ভালো জিনিস এবং এটা সম্ভব, যেটা বারবার বলছি যে এনিওয়ান ক্যান ট্রাই, হোয়েন ইউ স্টার্ট প্রথম দিকে সময় লাগবে, কিন্তু ইফ ইউ কন্টিনিউ 10 ইয়ার্স 15 ইয়ার্স থিংস উইল বি ডিফারেন্ট। আর আজকের এই কথার উপর বেস করে যদি কেউ ভবিষ্যতে খুব বড় কিছু চেঞ্জ হও, তাহলে অবশ্যই আমার জন্য একটা ভালো গিফট টিফট নিয়ে 10-15 বছর পরে বেঁচে থাকলে দেখা করবা। তো আরেকটা বিষয় হচ্ছে যে কিন্তু মাথায় রাখতে হবে, না জানলে কিন্তু কেউ পাত্তা দিবে না। তাই বেশি বেশি করে পড়তে হবে, ওই টপিকটা জানতে হবে, চিন্তা করতে হবে এবং সঠিক প্রশ্নটা করতে হবে। আজকে উল্টাপাল্টা প্রশ্ন করলে সমস্যা নাই, কিন্তু যখন ইউ কাম ফর এ রিসার্চ কোলাবোরেশন উইথ মি অর এনিওয়ান, তখন কিন্তু সঠিক প্রশ্নটা করতে হবে যে স্যার আপনার ওই পেপারে ওই পেজের ওই টপিক পয়েন্টটা আমি ঠিক মতো বুঝতেছি না, বা আমার মনে হচ্ছে ওইটা এইভাবে না হয়ে ওইভাবে করা যায় কিনা, অথবা আপনার কাজের উপর বেস করে আমরা কি ফিউচার এইভাবে আগাতে পারি কিনা। তখন দেখা যাবে ওয়াও, সে আমার কাজের উপরে অ্যাডভান্স করে চিন্তা করছে, হোয়াই ডোন্ট আই হেল্প হিম অর হার অথবা দ্যাট গ্রুপ। এবং তখন স্টেপ বাই স্টেপ হতে পারে যে কমিউনিকেশনটা বাড়ে। শুরুর দিকেই বোঝা চাপাইলে হয়তো কাজ হবে না। তো বেসড অন দ্য প্রিভিয়াস আইডিয়াস, ডিসকাশনস, কমিউনিকেশনস এন্ড লার্নিং আপনার প্ল্যানটা করবেন। প্ল্যান করার সময় কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যে আমি দুনিয়া চেঞ্জ করে ফেলবো, যেটা ইয়াং বয়সে বেশি থাকে। একটা সময় আমি ভাবতাম যে পৃথিবীতে পভার্টি থাকবে না, প্রস্টিটিউশন থাকবে না, ইনজাস্টিস থাকবে না, ঠিক আছে? সবকিছু করে ফেলবো এবং দুনিয়া চেঞ্জ করে ফেলবো, এরকম মোটিভেশন থাকে আমাদের কম বেশি। কিন্তু বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকবে না, ঠিক আছে? কিন্তু কেউ না খেয়ে থাকবে না, ব্যাপারটা এরকম। রাস্তায় কোনো বাচ্চা ঘুমাবে না। কিন্তু সিমিলার রিসার্চ নিয়েও কেউ যখন ঝাঁপায় তখন ভাবে যে অনেক কিছু করে ফেলবো। রিমেম্বার যে প্ল্যান অ্যাজ পার ইউর টাইম, যে কতদিন ধরে আপনি এই গবেষণাটা শুরুতে করবেন। এরপরে তো এটা ইনক্রিমেন্টাল, ইউ ক্যান ইনক্রিজ, কিন্তু শুরুর প্ল্যানটা বাস্তববাদী হতে হবে। হ্যাঁ, মানে হুইমজিক্যাল হলে হবে না। এবং ক্যাপাসিটি হচ্ছে যে আমি অসম্ভব ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম নিয়ে নামলাম, কিন্তু আমার ম্যাথমেটিক্স খুব দুর্বল, তাহলে আমাকে ম্যাথমেটিক্সটা শিখতে হবে। লেট মি গিভ সাম টাইম। আমি বড় একটা কাজে হাত দিলাম, এরপর হতাশায় পড়ে কাজই বন্ধ হয়ে গেল, সেটা যাতে না হয়। খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাজ আগাতে হবে, থেমে থাকা যাবে না।
এই যেটা বলেছিলাম আগে যে পেপারস অফেন সাজেস্ট রিকমেন্ডেশনস অন ফিউচার রিসার্চ ওয়ার্ক, এইটা শুধুমাত্র পাবেন আপনার জেনুইন বড় জার্নাল বা বড় কনফারেন্সের যদি ভালো গ্রুপের পেপার পড়েন, তাহলে তার রেজাল্ট এবং অ্যানালাইসিস সেকশনে অথবা ডিসকাশন পার্টে অথবা ফিউচার রিসার্চ ওয়ার্কে অথবা টপ ক্লাস সার্ভে পেপারের মধ্যে সাধারণত বিভিন্ন রকমের নতুন নতুন কাজের ধারা বা ধারণা দেয়া থাকে। সেগুলো মনোযোগ দিয়ে পড়লে, বারবার বারবার করে পড়লে একটা জিনিস তখন আইডিয়া আসে। রিমেম্বার, হিউম্যান ক্যাপাসিটি হচ্ছে এনর্মাস, সুতরাং আমরা করতে পারি। এবং আমি অনেককে দেখেছি যে খুবই লো সিজিপিএ ছিল অথবা খারাপ ছিল, কিন্তু তার মানে এই না যে লো সিজিপিএ করে রাখবো। লো সিজিপিএ হলে সারা জীবনই সাফার করতে হয়, ঠিক আছে? অনেক সময় বিয়ে শাদিও ঠিক মতো হয় না। এই হচ্ছে কথা, যেরকম গাধা বা গাধীকে কে বিয়ে করবে এরকম। আমি একজন টিচার চিনি, আমার কলিগ, সে বিয়ে করার সময় ফার্স্ট অথবা সেকেন্ড ছাড়া বিয়ে করবেন এরকম চিন্তা করেছিল, যদিও ওটা একটু ব্যতিক্রম, কপাল ভালো সে পেয়েছিল। Anyway, so define the problem. The definition means that the researcher knows exactly what she or he is looking for, এবং সো দ্যাট এক্সপেরিমেন্ট সেট আপ অথবা ডেটা যখন কালেক্ট করবে বা অ্যানালাইসিস করবে, তা এটা যাতে যেই প্ল্যান, যে গোল, যে প্রবলেম তার সাথে রিলেটেড হয়। অলওয়েজ টার্গেটকে এবং গোলকে মাথায় রাখতে হবে। এখন যেটা সেটা হচ্ছে গিয়ে যে নতুন অ্যাপ্রোচ আমি কিভাবে পাবো, থিঙ্ক ডিফারেন্টলি, কিন্তু আমার মাথায় রাখতে হবে যে খুব বেশি উল্টাপাল্টা চিন্তা করলে আবার কাজ হবে না। শুরুর দিকে আপনি বেসিক লার্নিংটা করেন। ইভেন আমরা যারা পিএইচডি করে আসি তাদেরকেও সুপারভাইজারের লাস্ট মোমেন্টে জিজ্ঞেস করে যে এখন তুমি জানলে হাউ টু থিঙ্ক, হাউ টু ডু জেনুইন ব্রেইন স্টর্মিং, হাউ টু ফাইন্ড এ জেনুইন প্রবলেম অ্যান্ড ট্রাই ফর এ সলিউশন। তো এইটা খুব বেশি উল্টা দিয়ে আমরা এক রিকগনিশন করি, অর্থাৎ যদি ভিডিও থাকে তাহলে আমরা মাধ্যম আছে যে অটোমেটিক্যালি বলতে পারে যে এটা কি কাজ, হাঁটতেছে না দৌড়াচ্ছে নাকি খাচ্ছে না মারামারি করছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় প্রতিটা ভিডিওকে কাট 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 করা হয়, মুভিতে যেরকম কাট করে এরপর জোড়া লাগায়, কাট করে জোড়া লাগায়, এরকম ভিডিওগুলো কাট থাকে, তার মানে আলাদা আলাদা ক্লাসেস থাকে। এখন আমাদের বাস্তব জীবনে কি হয়, ক্যামেরা আছে, কন্টিনিউয়াস ভিডিও রেকর্ড করতেছে, আমরা একটার পর একটা কাজ করি, এটা করি সেটা করি, এই করি সেই করি ইত্যাদি। তাহলে কন্টিনিউয়াস ভিডিও থেকে কি আমাকে এমন কোনো মেথড আছে যে রিয়েলি সেগমেন্ট করতে পারবো? ইয়েস, লাস্ট ফিউ ইয়ার্স এ কিছু কাজ হচ্ছে। নাও পয়েন্ট হচ্ছে যে এই কাজটা অসম্ভব কঠিন। এখন বাংলাদেশে বসে আমরা এই কাজগুলো ভিডিও বেসড করাটা ডিফিকাল্ট। ওয়াই ডোন্ট উই প্ল্যান যে আমরা সেন্সর নিয়ে, যে হাতের মধ্যে একটা সেন্সর লাগালে সেন্সর যেরকম আমাকে মানে ওয়ারেবল সেন্সর অ্যাক্সেলেরোমিটার যেরকম আমাকে ডেটা দেয়, ডেটার মাধ্যমে আমি হাঁটা না দৌড়ানো এগুলো বুঝতে পারি, তাহলে কন্টিনিউয়াস অ্যাকশনের ক্ষেত্রে সে করতে কতটুকু পারে, এই কাজটা কতটুকু হয়েছে, ওই জায়গাকে আমি ভিডিওর কোনো কনসেপ্ট এখানে আনতে পারি কিনা। অথবা স্কেলেটন, ওই যে বডি জয়েন্টের যে পয়েন্টের কথা বললাম, যে ঘাড়, হাত বা হাঁটু, এই কোমর, এগুলো যে বিভিন্ন পয়েন্ট মানে এক্স ওয়াই জেড ভ্যালু গুলো নিচ্ছে, সেগুলো নিয়ে করতে পারি কিনা। তখন দেখা যাবে এটা, অথবা কোনো একটা প্রবলেম আছে সেটার সলিউশনস আমি অন্যভাবে করতে পারি কিনা এরকম। এবং সেগুলো অন্যের লিমিটেশনস অথবা শর্ট কামিংস থেকে জানা যায়। এই জন্য রিসার্চার যারা হবে তাদের কাজ হবে কুটনা বুড়িদের মতো বা বুড়াদের মতো সারাক্ষণ অন্যের কাজের মানে সমালোচনার দৃষ্টিতে দেখা। এবং কোনো সময় যদি কোনো প্রেজেন্টেশনে যদি অনেক আপনার রিসার্চ প্রেজেন্টেশনে যদি প্রচুর সমালোচনা হয়, প্রশ্ন আসে, বুঝবেন যে ইউ আর লাকি বিকজ পিপল আর থিঙ্কিং অ্যাবাউট ইউর ওয়ার্ক অ্যান্ড আস্কিং ডিফারেন্ট কোশ্চেন্স। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। ট্রাই অ্যান অ্যাপ্রোচ ইন অ্যানাদার পার্সপেক্টিভ, থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্স, এটাও অনেক সময় সম্ভব, খুব ডিফিকাল্ট, বাট হচ্ছে যে আমরা নেচার থেকে আইডিয়া পাই কিনা। আমি নিজে পাইনি এখন পর্যন্ত, বিশেষ করে বেশি চিন্তা করি নাই বলে, কিন্তু ইয়াং যারা তারা হতে পারে যে নতুন নতুন আইডিয়া পাবে, এবং অনেক ভালো ভালো গবেষণা এইভাবে এসেছে। বি প্রিপেয়ার টু অ্যাডপ্ট এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট, পার্টিকুলারলি যেই এরিয়াতে কাজ একটু কম হয়েছে সেই এরিয়াতে অনেক সময় সহজ কথা, যেখানে ভ্যাকুয়াম আছে সেই জায়গায় সম্ভব। যেমন আজকে আমি এই প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা কিন্তু জাপানে দরকার পড়বে না, এটা মালয়েশিয়া হয়তো দরকার পড়বে না, সিঙ্গাপুরে পড়বে না, কিন্তু আমাদের দেশে কেন পড়ছে? কারণ হচ্ছে যে আমাদের দেশে রিসার্চ বা রিসার্চের কথাবার্তা খুবই স্পার্স অথবা থিন, খুবই কম। এই জন্য এটা প্রয়োজন পড়ছে। আমাদের পড়াশোনার লেভেল গুলা, স্ট্যান্ডার্ড গুলো গবেষণা ধর্মী না, চিন্তা ধর্মী না বলে, মুখস্থ ধর্মী বলে আমাদের এই আজকের প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ছে। আদারওয়াইজ কিন্তু এই টপিকগুলো, এই কনসেপ্টগুলো, ব্রেন স্টর্মিং বা পয়েন্টগুলো, চিন্তা করার বিষয়গুলো
আমাদের অটোমেটিক্যালি পড়ার মধ্যে থাকতো বা আমাদের চর্চার মধ্যে থাকতো। যাকগে। তো এই যেটা বললাম যে রিমেম্বার দ্য গোল এন্ড টার্গেট। এরপরে হচ্ছে যে মেথোডোলজি। এখন মেথোডোলজি আসলে এক একটা ডোমেইনে এক এক রকম। খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় কোন মেথড আপনি ব্যবহার করবেন, অথবা নতুন কোনো প্রপোজাল দিলে সেটা করবেন। কিন্তু তার জন্য সবচেয়ে বেশি দরকার ম্যাথ। আনফরচুনেটলি ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট বলি, সব জায়গায় আমরা ম্যাথমেটিক্সকে সবচেয়ে দুর্বল ভাবে দেখি। হুম। এবং ম্যাথমেটিক্স হলে আমরা যেটা করি যে সলভ করতে পারি, কিন্তু আমরা জানি না যে ওই ইকুয়েশনটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কোনো কিছুর সাথে কিভাবে রিলেট করছে। এই জিনিসটা আমারও ব্যর্থতা, এবং আমাদের শিক্ষকদের ব্যর্থতা। সুতরাং এটা ওভারকাম করতে হবে বেশি বেশি পরিশ্রম করে। তো এটা বললাম। স্যাম্পল কারেন্ট অপিনিয়ন, এই রিসার্চের ক্ষেত্রে এটা একটা বিষয়, যেটা সেটা হলো যে আমাদের মাথায় রাখতে হবে টাইম, ফান্ড এবং সাপোর্ট, সবগুলো মিলিয়ে আমাদের একটা বড় প্রবলেমের চিন্তা করতে, সলিউশনের চিন্তা করতে হবে। যদি আমরা ফান্ড ভালো না পাই, টাইম যথেষ্ট না থাকে, এনাফ সাপোর্ট না পাই, তাহলে ছোট ছোট কাজগুলো করতে হবে, এবং তখন কমিউনিটির বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা চিন্তা করে আগাবো। তখন দেখা যাবে কি যে কাজটা করতেও আনন্দ লাগবে, প্লাস হচ্ছে যে আমরা কিছুটা ভালো আউটপুট পাবো। কিন্তু খেলনা টাইপের যাতে না হয়। সবকিছুই বাংলাদেশে অনেক কিছু হয়, যেমন মোবাইল অ্যাপস রিলেটেড অথবা লাইন ফলোয়ার রোবট রিলেটেড এত খেলনা হয়। যেমন কোভিড-19 নিয়ে একটা লাইন ফলোয়ার রোবট, সে রুগীকে খাবার দিতে যাবে। ইট ইজ নাথিং বাট এ সিম্পল লাইন ফলোয়ার রোবট। যে এবং ওইটা নিয়ে ইন ডেপথ, ইন ডিটেলস কোনো কিছুই হয় নাই, এবং স্ট্যান্ডার্ড কি ব্যবহার হচ্ছে তার সাথে এটার কোনো রিলেশনশিপই নাই, তাহলে কিন্তু হবে না। আইসিটি নিয়ে আমরা বলবো যে হেলথ কেয়ার সার্ভিস করব। গ্লোবালি কিভাবে টেলিমেডিসিন হচ্ছে এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশে কি কি চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশের পার্সপেক্টিভ, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে তার উপরে। তো এই যত কিছুই করি না কেন, এগুলোর জন্য আমাদের ইন্টারাকশনস দরকার। ইন্টারাকশনস এর জন্য কনফারেন্স গুলো, বিভিন্ন মিটিং যে হয়, ওয়ার্কশপ হয় বা কোর্সেস হয়, অনলাইনে হোক, এখন তো অনলাইন ছাড়া উপায় নাই, সেগুলো সব অ্যাটেন্ড করতে হবে। সব অ্যাটেন্ড করতে হবে, যেখানে ফ্রি, লাগলে পয়সা দিয়ে ভালোগুলো অ্যাটেন্ড করতে হবে। সার্টিফিকেটের পিছনে খোঁজার দরকার নাই। দিস ইজ নাথিং বাট এ পেপার। আসল সার্টিফিকেট হচ্ছে যে ওয়েদার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর নট এন্ড ইমপ্লিমেন্ট সামথিং টুডে অর টুমরো অর লেটার। তো ডোন্ট মিস চান্সেস টু অ্যাটেন্ড এনি লেকচারস অর টক্স অল ওভার দ্য কান্ট্রি। এটা মানে যেই টপিকের উপরে হোক না কেন, মূলত ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু লুক ইনটু দিস টপিকস। ইনফর্মাল ডিসকাশনস প্রচুর হইতে হবে। আনফরচুনেটলি আমরা যত আড্ডা মারি, এটা মানে যত জায়গায় যত বড় শিক্ষক হোক না কেন, রেয়ারলি উই ডিসকাস অ্যাবাউট রিসার্চ। আমাদের আড্ডার বিষয়বস্তু থাকে পলিটিক্স, অথবা ভিসির বদনাম, অথবা আরেকজনের কলিগের বদনাম, অথবা অ্যান্ড সো অন। ইয়াং বয়সে ছেলে মেয়েরা হয়তো মুভি নিয়ে অথবা খেলোয়াড়দের নিয়ে কথাবার্তা বলে, বা ছেলেরা মেয়েদেরকে নিয়ে, মেয়েরা ছেলেদেরকে নিয়ে, এগুলো আলাপ আলোচনা করে কিনা সেই ডাটা আমার নাই। বি পার্ট অফ ডিফারেন্ট সোসাইটি, যেমন আইটিপলি অথবা এসিএম, অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা, অথবা অন্যান্য ক্লাবস। আমি রিকমেন্ড করি যে এখানে যেহেতু প্রোভাইস চ্যান্সেলর আছেন, আপনারা বিভিন্ন রকমের ক্লাব বিভিন্ন ডোমেইনে বের করেন। বের করার পর ওখানে যাদের যাদের আগ্রহ তাদেরকে এঙ্গেজ করেন। অনলাইনে তারা ডিসকাশন করুক। প্রয়োজনে কিছু কোর্সের অংশ, কিছু কোর্সের বা মার্কস ওগুলার জন্য যে সময় দিবে তার জন্য দিয়ে দেন। কেউ হতে পারে আড্ডার মধ্যে বসে ঝিমাবে, তো বসে ফ্রি নাম্বার পাবে, বাট স্টিল 5 marks ফর দ্যাট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো কনভার্ট ইউর আড্ডা ইনটু সাম একাডেমিক ব্রেইনস্টর্মিং সেশন, so that you can try to change the world by solving some genuine problems. এর জন্য দরকার হচ্ছে ইন ডেপথ স্টাডি। পড়াশোনা করব না আর ভাববো যে সমাধান করে ফেলবো, তা জিন্দিগিতেও হবে না। যদি বড় প্রবলেম থাকে, যে সবকিছু বড় প্রবলেম, রিডিউস ইট ইনটু স্মলার এন্ড ম্যানেজেবল রিসার্চ, যেটা ম্যানেজেবল। বাজেট করতে হবে হচ্ছে যে প্ল্যান ওয়াইজ। যাদের বাবা মা বা একটু রিচ বা আত্মীয় স্বজন ধনী আছে বা চোর চোরটা আছে, তাদেরকে বলেন যে টাকাগুলো কিছু দিতে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দেখ। সেটা দিয়ে একটা খুবই এক্সপেন্সিভ একটা খুবই এক্সপেন্সিভ না, ইনফ্যাক্ট একটা ভালো জিপিইউ কেনা হোক 10 লাখ টাকা দিয়ে। তাহলে দেখা যাবে ওখানে ডিপ লার্নিং এর মেথড, বড় ডাটা নিয়ে কাজ করা যাবে। হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? ঠিক আছে? এটা অনেক বড় ইনভেস্টমেন্ট। আমি এখান থেকে যদি বাংলাদেশে বসে যে কোনো একটা স্টুডেন্ট সিজিপিএ যাই থাকুক, একটা ভালো জার্নাল, জেনুইন জার্নালে পাবলিশ করতে পারে, একটা ভালো প্রফেসর তাকে ডেকে নিয়ে নিবে যে আয় খুকু আয় বা খোকা আয়। ঠিক আছে? মানে এটা মাথায় রাখতে হবে। সিজিপিএ অথবা জিআরই অনলি সলিউশনস না। এনিওয়ে, তো কিন্তু নিজের ক্যাপাবিলিটিস এবং লিমিটেশন জানতে হবে। লিমিটেশনস
জেনে সেগুলো লিমিটেশনস দূর করতে হবে। সুপারভাইজার লাগবে। ওরা এনথুজিয়াস্টিক হয়ে কাজ করার চেষ্টা করে, ভেরি গুড। আমি যেহেতু গত 10 বছর ধরে কিছু কনফারেন্সের সাথে জড়িত, আমি দেখি যে স্টুডেন্টরা সাবমিট করে সুপারভাইজার নাম নাই, অথবা সুপারভাইজার নাই, বোঝাই যায়, ঠিক আছে, তাদের লেখনী বা ইত্যাদি। কিন্তু ওখানে যদি অ্যাটলিস্ট প্ল্যানিং ফেজেও একজন সুপারভাইজার ভালো মতো থাকতো, তাহলে পেপারটা বেটার হতো, সুন্দর হতো। এবং উইদাউট সুপারভাইজারস অ্যাপ্রুভাল, রিটেন অ্যাপ্রুভাল, কখনোই আপনারা কোনো পেপার কোথাও সাবমিট করবেন না। এবং যে কোনো কাজে ইউনিকনেস থাকতে হবে। নো রিপিটেশনস অফ আদার ওয়ার্কস। 100% রিপিট করা যাবে না, এটা ওহমস ল টেস্ট করা হচ্ছে না, অথবা ওই যে মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে পানি বানাচ্ছে সেরকম করছে না। ফলে সবসময় চেষ্টা করতে হবে যে সামান্য হলেও একটু চেঞ্জ করা, অথবা মডিফাই করে দেখা কি হয়, আপগ্রেড করা, অথবা কিছুই ম্যাথমেটিক্যালি কিছু করতে না পারলে, মেথডে করতে না পারলে অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টে করুন। ধরেন একটা মেথড, একটা ডাটা মানে ফেস রিকগনিশন একটা মেথড, হ্যাঁ, সেই মেথডটা যেই ডাটা সেটের করে ওরা পাবলিশ করেছে, সেই ডাটা সেটটা হচ্ছে হোয়াইট লোকদের নিয়ে, অথবা ইউরোপিয়ান লোকদেরকে নিয়ে, অথবা চাইনিজ ডোমেনে নিয়ে। তাহলে আপনি এক কাজ করেন, তাহলে আপনি বাংলাদেশের জন্য ওই লেভেলের ওই পরিমাণে একটা বিশাল ডাটা সেট বানান, বানিয়ে ওই এক্স্যাক্টলি ওরকম 2-3টা মেথডে ওই আপনার নতুন ডাটা সেটে রান করে দেখান যে কি অবস্থা হয়। অথবা কেউ হতে পারে যে ডাটা সেটটা রান করেছে, সেই ডাটা সেটটা ছিল এরর ফ্রি, অর্থাৎ কোন রকমের নয়েজ ছিল না বা মিসিং ডাটা ছিল না, কিন্তু বাস্তব জীবনে মিসিং ডাটা হয়। আমার যখন মোবাইলে ফর এক্সাম্পল ব্যাটারি কম থাকে, তখনই কিন্তু অটোমেটিক্যালি আমরা যেটা হয় সেটা হচ্ছে যে চার্জ কম থাকে, তখন আমাদের নেটওয়ার্ক উইক থাকে, ডেটা ঠিক মতো ট্রান্সফার হয় না, ইত্যাদি ইত্যাদি প্রবলেম থাকে। তো এই প্রবলেমগুলো কিন্তু আমি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারি। ডাটা থেকে আমি কেন 5% 10% ডেটা ছিঁড়ে ফেলে দেই, র্যান্ডমলি ফেলে দেই, এবং দেখি এরপরে ওই ডাটা নিয়ে কাজ করলে এক্সিস্টিং মেথডগুলো কি কাজ করে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এক্সিস্টিং 5টা মেথড এবং এক্সিস্টিং 10টা ডেটা সেট আপনি নিয়ে আপনি রান করে কম্পেয়ার করে দেখালেন, কারণ বেশিরভাগ পেপার যেটা করে, রিসার্চ কাজ যেটা হয়, 2টা অথবা 3টা ডাটা সেটে রেজাল্ট করে বলে যে আমরা ভালো রেজাল্ট পাইছি। তাকে যদি বলা হয় আরো তো 20টা ডাটা সেট আছে, ওয়াই ডোন্ট ইউ ট্রাই, কেউ করে না। কারণ অত বেশি করলে তো সবগুলাতে ভালো হবে না, কারণ সব সলিউশন তো সবার জন্য না, ঠিক আছে, কারণ ডেটা সেট অথবা প্রবলেম তো অনেক রকম। তো এখন ধরেন আপনি যদি এটাই করেন যে এক্সিস্টিং 5টা সলিউশন হতে পারে, কোডও দেয়া আছে গিটহাবে, ইউ ডাউনলোড দোজ, দেন 5টা অথবা 10টা ডাটা সেট আপনি নেন। নেয়ার পরে প্রত্যেকটা মেথডকে একদম পরিষ্কারভাবে যত্ন করে আপনি পরিশ্রম করে করে রান করে 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 দেখেন কার কোনটা রেজাল্ট হয়, এবং সেটা খুব ইনডেপথ অ্যানালাইসিস করেন, দেখা যাবে টপ মোস্ট জার্নালে পাবলিশ হবে। কারো যদি এই ব্যাপারে কোনো মানে সাজেশনস অথবা আইডিয়াস দরকার পড়ে, আমি হেল্প করতে পারবো, বিকজ আমার কিছু আইডিয়া আছে, এগুলা রিমোটলি আমরা কথা বলতে পারবো, সমস্যা নাই। দেন হচ্ছে যে হাইপোথেসিস করা, যেটা বললাম যে এডুকেটেড গেজ হবে, নলেজ বেসড গেজ হবে, ঠিক আছে, স্বপ্নে পাওয়া বড়ির মতো নয় যে আমি একটা সলিউশনের জন্য পয়েন্ট বের করলাম। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এই যে ইনিশিয়ালি গোল সেট করার সময় যেসব ভ্যারিয়েবলস বা চ্যালেঞ্জ অথবা রিসার্চ কোশ্চেন্স গুলো আমি নিয়েছিলাম, তার সাথে রিলেশনশিপ থাকতে হবে। এবং যে কোনো কাজেই যদি রিলেশনশিপ এগুলো না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা স্ট্রং হয় না। অনেক ক্ষেত্রে ফর এক্সাম্পল যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করে, বাংলাদেশে ধরেন সিমুলেশন করা ছাড়া কোনো উপায় নেই, কারণ খুব রেয়ার কেসেই আমাদের এক্সট্রিম সেট আপ আছে। ফলে এক্সপেরিমেন্টালি আমরা হতে পারে ভালো পাবলিশ করতে পারবো না, কিন্তু কিছু কিছু রিসার্চার ভালো পাবলিশ করছেন কিভাবে, তারা জেনুইনলি যত রকমের ভেরিয়েবলস রিলেটেড একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, টেম্পারেচার, প্রেসার, নয়েজ, রিয়ালিস্টিক্যালি কিরকম খাত থাকবে, ঠিক আছে, এগুলো জেনুইনলি মানে জেনে এবং ওই ভেরিয়েবলস ইনকর্পোরেট করে নতুন একটা ম্যাটেরিয়াল যখন প্রপোজ করে, সেটার সিমুলেশন করছেন এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস করছেন এবং পাবলিশ করছেন বড় জায়গায়। তো এগুলোও সম্ভব, কিন্তু সময় দিতে হবে এবং নলেজ জানতে হবে যে আসলে কি কি আছে। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ পসিবল করতে হবে, যেটা বারবার বলেছি, ডিফারেন্ট কন্ডিশন বা ইত্যাদি। ইফ ইট ফেইলস, সেটা জানতে হবে। যেমন লাইন ফলো রোবটের ক্ষেত্রে যেটা, সেটা হলো যে আমরা জানি যে এই চেষ্টা, কিন্তু আমাদের তো কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং জানি না। লাইন ফলো রোবট তো আমি ইউটিউব দেখে 10 ঘন্টার মধ্যে করে ফেলতে পারি, আমি ওই 3,000 টাকা দিয়ে একটা সেট আপ কিনলাম এবং করে করে ফেললাম, ঠিক আছে, এটা লাগিয়ে টাগিয়ে ইত্যাদি, দ্যাটস ফাইন, ওয়ান্ডারফুল, ইউ নাও হ্যাভ দ্য বেস। দেন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং পড়ো, পড়ার পরে কিভাবে কোন একটা সলিউশন করতে হবে সেটা জানার চেষ্টা করো। যেমন এই তোমার লাইন ফলো রোবটটা যদি ঘাসে চলে অথবা স্লিপারি পথে চলে, তাহলে কিভাবে হবে? সে কি অন্ধকারে চলতে পারবে, পারাবার আর না পারাবার, জিগজ্যাগ পথে চলতে পারবে, মাটি পথে চলতে পারবে? এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে প্রত্যেকটা মানে একটা প্রবলেম ধরা হবে,
এবং ওইটার জন্য রিলেটেড কি কি কাজ হয়েছে সেগুলো দেখতে হবে। জীবনে আমরা চলবো সিরাতুল মুস্তাকিম বা সোজা পথে, ঠিক আছে, ভালো মানুষ হব, 2 নাম্বার হব না, কিন্তু রোবটকে আমরা চেষ্টা করব যে একটু আঁকাবাঁকা পথে, ডিস্টার্বিং পথে পাঠাতে। এবং আপনারা যারা ওই যে বোস্টন রোবটস অথবা অন্যান্য যেগুলো আছে ইউটিউবে দেখেন বা গুগলে মানে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হয়, কলার ছোলার মধ্যে পিছলা খেয়ে পড়ে যায় কিনা সেটা চেষ্টা করা হয়, ঠিক আছে, বা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। এখন আমাদের লাইন ফলো রোবটকে যদি বাড়ি দেওয়া হয় তাহলে তো সে বাঁচবে না, মরা ম্যায় করে শেষ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে when you start something, try to change and do different way, এবং সেটা যাতে rigorously হয় এবং knowledge based হয়। need to analyze in depth, যে কেন এটা কাজ করেছে ভালো, এবং কেন, কোথায় কাজ করে এবং কোথায় ভালো কাজ করে, কোথায় ফেল করে এবং কেন ফেল করে, বাউন্ডারিটা জানতে হবে। পৃথিবীর কোনো সমাধানই সবকিছুর জন্য নয়, সুতরাং আপনার মেথডও দুনিয়ার সবকিছু সমাধান করে ফেলবে এটা কখনোই বলা যাবে না, এবং কোথায় ফেল করে সেটা বলতে হবে। এবং শো এক্সপেরিমেন্টাল বেস্ট হচ্ছে থিওরিটিক্যাল প্রুফ দেখানো। হুম। আর অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানে আমরা কম্পারেটিভ অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারি না, কারণ হচ্ছে যে আমাদের সেই সেট আপ নাই অথবা ডিফিকাল্ট। অ্যাট লিস্ট যদি আপনার পক্ষে অন্যদের সাথে কম্পেয়ার করে দেখানোর সুযোগ না থাকে, অন্তত ডিসকাশন পার্টে আপনি অ্যানালাইসিস করে কিছু ডিসকাশন পার্টে বলুন, সেটা অনেক কাজে লাগবে। আমাদের এই জন্য ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স প্রচুর জানতে হবে, এবং এসবের বিভিন্ন টুলস আছে সেগুলো ইনভেস্টিগেট করতে হবে, ব্যবহার করতে হবে। কম্পারেটিভ অ্যানালাইসিস স্টেট অফ দ্য আর্ট ওয়ার্কস, কিন্তু অনেক সময় যে আরেকটা পয়েন্ট, মানে সবচেয়ে ভালো কাজের সাথে তুলনা করলেই যে আমার কাজ ভালো হইলেই সেটা ভালো হয়েছে তা নয়। অনেক সময় আপনার হতে পারে রেজাল্ট একটু পচা, কিন্তু অন্য জায়গায় ভালো থাকতে পারে। হতে পারে আপনার মেথডটা ইজিয়ার, হতে পারে আপনার মেথডটা ফাস্টার, ঠিক আছে, ইত্যাদি। তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। যেটা বলেছিলাম যে যদি কম্পেয়ার করা সম্ভব না হয়, ইম্পসিবল হয়, তাহলে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে হবে। ডেটা ভিজুয়ালাইজেশন বিভিন্ন টুলস আছে, এক্সেলে গ্রাফ করলেও খুব সুন্দর করে করতে হবে, নতুবা বেটার ওয়েতে করতে হবে যাতে করে দেখতে সুন্দর লাগে। আমরা বলি না আগে দর্শনধারী পরে গুণ বিচারী, আমরা যারা রিভিউয়ার জাজ করি তারাও মূলত এভাবেই করে। একটা জিনিস পচা দেখতে তখনই তাকে দেখা যায় যে ভালো মতো ইভালুয়েট করে না, মনের মধ্যে একটা ধারণা নিয়ে নেয় যে ওরা যত্ন করে পেপারটা সাবমিট করেনি। রানিং টাইম বা কমপ্লেক্সিটি ব্যাপার থাকলে, বা রিয়েলিস্টিক কিনা, কস্ট কিনা, ইমপ্লিমেন্টেবল কিনা, কি কি প্রবলেম রয়েছে সেগুলো থাকতে হবে। আমি শেষ করছি ফিউ পয়েন্টস ফর ইয়াং রিসার্চার্স। নাম্বার 1 হচ্ছে যে সিলেক্ট এ টপিক হোয়ার ইউ ক্যান ওয়ার্ক, এবং অবাস্তব চিন্তাও করার দরকার নাই, আবার অসম্ভব চ্যালেঞ্জ টপিকে শুরুতে যাওয়ার দরকার নাই। অ্যান্ড দেন নো, ডাটা সেট এক্সিলেন্ট হওয়াটা ভালো, এবং নতুন ডাটা সেট তৈরি করাও উইথ প্রপার ইথিক্যাল ক্লিয়ারেন্স যেখানে প্রয়োজন সেটাও ইম্পর্টেন্ট একটা কাজ। হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন সারা পৃথিবীতে প্রচুর কাজ হচ্ছে, এবং এই কোভিড-19 সময় আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় ইস্যু। বিভিন্নভাবেই আমরা কাজ করতে পারি, এবং খুঁজে বের করতে হবে আসলে আমাদের মানে অর্থনৈতিক ক্ষমতা অনুসারে এবং টাইম অনুসারে। কারণ বিদেশে যেমন জাপানে ক্লাস মানে 4th ইয়ারে যারা ওঠে তারা 100% ইউনিভার্সিটি কোর্স করে না। তারা সকাল থেকে মানে সন্ধ্যা নয়, 24 আওয়ার্স 365 দিন তারা ল্যাবে থাকার মতো, যাদের চেয়ার টেবিল, পিএইচডি স্টুডেন্টের যেরকম থাকে বা পোস্ট ডকের যেরকম থাকে তাদেরও সেরকম চেয়ার টেবিল বরাদ্দ থাকে, কম্পিউটার রিসোর্সেস বরাদ্দ থাকে, তারা কাজ করবে। মাস্টার্স 2 ইয়ার্স পিওর রিসার্চ, শুধু মাঝে মধ্যে কয়েকটা ক্লাস করার জন্য বাইরে যাবে, আবার ল্যাবের মধ্যে চলে আসবে। আর পিএইচডি তো আছেই, কিন্তু আমাদের দেশে পিএইচডি স্টুডেন্টরাও দুই একটা রেয়ারেস্ট কেস ছাড়া, ফর এক্সাম্পল রাজ্জাক ভাই ল্যাব ইন ঢাকা ইউনিভার্সিটি, এরকম কিছু রেয়ারেস্ট কেসে তাদের বসার জায়গা নাই। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের ছেলেপেলেরা মানে খুবই প্যাথেটিক যে আমরা এনভায়রনমেন্ট দিতে পারছি না। মূলত কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু ফিল্ড ছাড়া ঘরে বসেই, স্পেশালি সিএসসি ট্রিপল ছেলেপেলেরা বাসায় বসেই কাজ করে এবং পরবর্তীতে টিচারকে শেয়ার করে ইত্যাদি। তো তোমরা মানে আরেকটু স্মার্টলি করার চেষ্টা করবে। গুগল কোল্যাবে কিভাবে কাজ করা যায় সেগুলো একটু শিখবে অ্যান্ড সো অন। তাহলে দেখা যাবে যে ডেটা নিয়ে কাজ করা সম্ভব। হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস গুলো ডিমান্ড বেশি বলে, এবং খুঁজে বের করতে হবে যেখানে ভ্যাকুয়াম আছে, যেটা আমি বলেছিলাম আমার এক্সাম্পল দিয়ে, যেখানে ভ্যাকুয়াম আছে, যেখানে কম কাজ হয়েছে সেই জায়গায় হিট করতে হবে। এবং ডোন্ট জাম্প ইজিলি অন প্রোডাক্টস, যে আনটিল ইউ প্রফাউন্ডলি ডু সাম এক্সপেরিমেন্টস এন্ড স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্টস, কি একটুখানি করার পরে আমি বলবো, পেপারের মধ্যে লিখে দিব যে এটা ভবিষ্যতে ফিউচার ওয়ার্কে এটা আমরা প্রোডাক্ট করবো, এইসব পেপার দেখলেই রিভিউয়ার এটাকে রিজেক্ট করে দিবে। কারণ হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বাজারে আসার আগে অসম্ভব পরিমাণে এটার পিছনে সময় ব্যয় করা হয়, যাতে করে এটা বাজারে আসার পরে ভালোভাবে পারফর্ম করে। সো রিমেম্বার দ্যাট।
ঠিক আছে? হট টপিক অনেকগুলো আছে, যেমন এআই, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, ব্লকচেইন, আইওটি। এগুলো শুনেই লাফানোর দরকার নাই, ছোটার দরকার নাই। এটা আমাদের দেশে আনফরচুনেটলি পলিসি মেকারদের কেউ কেউ দেখা যায় যে বক্তৃতার সময় টার্মগুলো বলেন, বলে সবার বাহবা নেন, ওয়াও সেই টার্মগুলো জানে। টার্ম তো জানাই যায়, আমি যদি জিজ্ঞেস করি ব্লকচেইন কি, ব্যাখ্যা করো, 1 ঘন্টা টক দাও, আমি আতিকুর রহমান আহাদ আমি ব্লকচেইন সম্পর্কে 1 মিনিটও বলতে পারবো না, যদিও আমি কয়েকটা টক শুনেছি। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে হট টপিক শুনলেই, এবং আমাদের এটা কতটুকু কাজে লাগবে, রিয়ালিস্টিক্যালি আমাদের এখানে রিসার্চার কয়জন আছে, আমাদের এক্সপার্ট ডোমেইনটা কি, সেটা দেখেও তো কাজ করতে হবে, ঠিক না? তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তো জানতে হবে, ডিপ গভীরভাবে পড়তে হবে এটা, এবং পড়তে হবে যে স্টেট অফ দ্য আর্ট, লেটেস্ট টপ মোস্ট জার্নাল কোনটা, এই ফিল্ডের টপ মোস্ট কনফারেন্স কোনগুলো, এগুলো খুঁজলেই জানা যায়। জানার পরে ওদের অন্তত আপনারা টেবিল অফ কন্টেন্টসটা দেখেন, অ্যাবস্ট্রাক্ট মানে সামারি অফ দ্য পেপার কিন্তু ফ্রি দেয়া থাকে, ওগুলো পড়ুন। পড়ার পরে নলেজ জানার মানে এরিয়া জানার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে কোন একটা টপিকের উপর আগ্রহ হবে। এই হচ্ছে বিষয়। সত্যি আমাদের কাজে লাগবে কিনা, আমাদের জন্য সত্যি প্রয়োজন কিনা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। নলেজ বেসড এফোর্টস থাকতে হবে। হুইমজিক্যাল মন চাইলে হঠাৎ করে আমি এই লাইনে একটা কুইক ডিসিশন নিয়ে নিব বা জাম্প করে ফেলবো, সেটা করা যাবে না। ইট ইজ ট্রু ফর রিসার্চার্স, পলিসি মেকার্স এবং ফান্ডিং অথরিটিজ অ্যাজ ওয়েল। রিসার্চ কিন্তু এক দেখাতে প্রেমের মতো না, যে তোমাকে দেখলাম ওয়াও এরপর আমি প্রেমে পড়ে গেলাম, ঠিক আছে? এইটা হচ্ছে যে মানে স্টেপ বাই স্টেপ ইনক্রিমেন্টাল ওয়েতে আগাবে। তবে রিসার্চের প্রেমে পড়তে হবে। রিসার্চ কোনো ছেলেও না মেয়েও না, তার প্রেমে পড়তে হবে। যে রিসার্চের প্রেমে পড়বে, টুডে অর টুমরো সে তার প্রেমিক অথবা প্রেমিকাকে পাবে, এবং এটা অনেক ভালো বেনিফিট দিবে। এবং আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে রিয়ালিস্টিক প্ল্যান থাকতে হবে, এবং শর্ট টার্ম নয়, মিড টার্ম এবং লং টার্ম। এখন মিড টার্ম লং টার্ম ভ্যারি করবে সুপারভাইজারদের উপরই মূলত, কারণ স্টুডেন্টরা তো মাত্র 6 মাস 1 বছর কাজ করবে। তবে আমি রিকোয়েস্ট করি, যেসব ছেলেপেলে এরা ফোর্থ ইয়ার শেষ করছো বা মাস্টার শেষ করছো, তারা মানে কাজটা তো তখন কোনো মতে রিপোর্ট জমা দেওয়ার জন্য, পাস করার জন্য বা A+ পাওয়ার জন্য আমরা করি, শেষ করি। কিন্তু এরপরেও শিক্ষকদের সাথে তোমরা লেগে থাকবে আঠার মতো। নক করলে, আগ্রহ দেখালে তখন দেখা যায় শিক্ষকরা হেল্প করেন, বা এখানে না পেলে আরেকটা শিক্ষক গ্রুপ পাওয়া যাবে। এবং কোনোভাবেই পাবলিশ করার জন্য কনফারেন্স বা জার্নালে ঝাঁপায় পড়ে সাবমিট করবে না উইদাউট নোয়িং যে এটা মানে সাবমিট করার মতো কি না, ঠিক আছে? অর্থাৎ ইউ মাস্ট মানে সার্ভ এ ফুড টু এ গেস্ট অর টু ইউর ফ্যামিলি মেম্বার্স, যখন তুমি বুঝো যে এটা খাওয়ার যোগ্য, ঠিক আছে? এর আগে তুমি এখন খাওয়ার যোগ্য বুঝবা কিভাবে? তুমি জিভে টেস্ট করবা, চোখে ভালো মতো দেখবা, নাক দিয়ে গন্ধ শুনবে। তার মানে কি অনেকভাবে তুমি এক্সপেরিমেন্ট করে দেখতেছো যে এটা হয়েছে কিনা। তাহলে সিমিলারলি জানুন, পড়ুন গভীরভাবে, এবং লেটেস্ট গুলো জানার পরে কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে, জানতে জানতে পড়তে পড়তে যাতে আবার 6 মাস চলে না যায়। ইফ ইউ হ্যাভ 6 মান্থস ইন হ্যান্ড, তাহলে 1 মাস বা 1.5 মাস। এবং আমি যেটা মনে করি যারা থার্ড ইয়ারে পড়ো তাদের উচিত হবে ওই যে ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো, বইয়ে পড়াক আর না পড়াক, সিলেবাসে থাকুক আর না থাকুক, যে এরিয়াতে কাজ করে আগ্রহ তৈরি হয়, ব্যাকগ্রাউন্ড নলেজ গুলো হবির মতো করে, গল্পের মতো করে, আমরা যেরকম সারাক্ষণ নিউজ পেপার পড়ি, ফেসবুকের খালি কমেন্ট পড়ি, তার পরিবর্তে ওই জিনিসগুলো পড়া দরকার, ঠিক আছে? তাহলে যেটা হবে 1 বছর ধরে ইউ উইল গেট সাম নলেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ফোর্থ ইয়ারে যখন ওটা হবে, যেহেতু আমাদের দেশে ফোর্থ ইয়ারে অনেক জায়গায় কিছুটা গবেষণা করানো হয়, হুইচ ইজ ভেরি গুড, মাস্টার্স লেভেলে আরো করানো হয়, তখন দেখা যাবে যে তুমি আরো ভালো করতে পারবে, এবং সো অন। ফাইনালি হচ্ছে যে ডোন্ট কিপ ডুইং ইজি থিংস অলওয়েজ। আজকে যে ইজি করেছে পরের বছর যাতে, এটা টিচারদের একটা ব্যর্থতা যে আমরা সাধারণত ওই প্রতি বছর বা 10 বছর ধরে দেখা যায় ওই টিচারের গ্রুপে একই রকমের এই সহজ সহজ কাজ হয়। আমাদের যেটা করতে হবে যে পরের বছর যে আসবে তাকে কয়েক সপ্তাহ দিয়ে বলবো যে আগের কাজটা ভালো মতো করো। প্রয়োজনে প্রিভিয়াস স্টুডেন্ট দিয়ে বলতে পারি যে তুমি এটা ভালো মতো ওকে বুঝাইয়া দাও, ঠিক আছে? দেন ইউ হেল্প দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল। এইভাবে করে একটা টিম করে করে কিন্তু প্রিভিয়াস স্টুডেন্টস বা রিসার্চার্স নিয়ে নিয়ে আমরা আগাতে পারি, তাহলে ইনক্রিমেন্টাল হবে। Don't run for publications only. Think and find a solution. Even if it produces bad result, অন্তত মানে ব্যাড রেজাল্ট হলেও নতুন একটা নলেজ ক্রিয়েট করার জন্য বিভিন্নভাবে ট্রাই করা খুব বেশি প্রয়োজন। আমরা বিজ্ঞানীদের কথাবার্তা বলি, থমাস আলভা এডিসনের কথা বলি, যদু মধু কদুর কথা বলি, ঠিক আছে? কিন্তু আমরা নিজেদের জীবনেও এগুলো করব। এই ক্ষেত্রে শিক্ষকদেরও একটু চেষ্টা করতে হবে, কারণ আমরা শিক্ষকরা মনে করি যে ভালো রেজাল্ট না আসলে পেপার করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে কোথায় আমরা কম্প্রোমাইজ করবো, একটা স্টুডেন্টকে কি নতুন একটা ডোমেইনে নতুন একটা জিনিসে ট্রাই করার করতে দিব কিনা। এবং অনেক সময় দেখা যাবে যে এখান থেকে একটা ভালো কিছু আইডিয়া বের হয়ে আসছে।
আউটকাম বেস সলিউশন সবসময় ইম্পর্টেন্ট না, আমি মনে করি যে সারা পৃথিবীতেই খালি আউটকাম বেস সলিউশনই সবাই খুঁজে না, এবং লং টার্ম মিড টার্মের জন্য হাজারো কোটি টাকা ইনভেস্ট করে, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদিও আমাদের আজকের জন্য প্রযোজ্য না, কারণ হচ্ছে যে আমাদেরকে এত টাকা কে দিবে। আমাদের অবশ্যই জানতে হবে যে বেস্ট ওয়ার্কস কি এবং মাস্ট ওয়ার্ক দ্য হার্ডেস্ট, স্পেন্ড মানি টু ফর রিসার্চ, যেটা আগেও বলেছিলাম, এবং এটা বাসা থেকে নিতে হবে অথবা ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট থেকে অথবা ইন্ডাস্ট্রি থেকে। ঠিক আছে, তো গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ছাড়াও কিন্তু অনেকেই আছেন, আপনারা ইউনিভার্সিটিকে পুশ করতে থাকেন, ইন্ডাস্ট্রিকে নক করতে থাকেন, হোপফুলি একসময় দিবে। এবং আরেকটা জিনিস হলো আমাদেরকে কিন্তু ট্রাস্ট অর্জন করতে হবে। গভর্নমেন্ট যদি কনফিডেন্ট হয় যে আমরা টাকা নিয়ে টাকা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা জানি যে কিছু সোর্স থেকে টাকা আসে, ইভেন কোটি কোটি টাকাও, সেই টাকাগুলো ব্যবহার করতে গেলে, কিনতে গেলে দেখা যায় অসম্ভব একটা সিন্ডিকেটের মতো একটা অসম্ভব মানে মুখ খারাপ করার মতো একটা মানে সিন্ডিকেট রয়েছে, অসম্ভব দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয় কখনো কখনো। এই ব্যাপারগুলো যদি কন্ট্রোল না করা হয় এবং এই ব্যাপারগুলোর বিষয়ে যদি যারা এগুলোর সাথে ইনভলভ এবং যারা আহত হচ্ছেন ওই শিক্ষকরা যদি এগুলো নিয়ে কথাবার্তা না বলেন, তাহলে দেখা যাবে যে মিসইউজ যেরকম হবে, সিমিলারলি গভর্নমেন্টও তখন দেখা যাবে যে মনে করবো আমরা এত টাকা দিলাম, যাই দিচ্ছে এটা তো গরিব দেশের জন্য দিচ্ছে, সেই টাকাটা নষ্ট হলে গভর্নমেন্টও দেখবে যে আউটকাম তেমন কিছু হচ্ছে না বা ইত্যাদি। এটা মাথায় রাখতে হবে যে করাপশনস শুডন্ট বি দেয়ার। টিচাররা করাপশন করছে না, কিন্তু তাদের কিনতে গিয়ে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, খুবই সামান্য একটা জিনিস। সেটা আমি অন্তত 20-25 জনের কাছ থেকে শুনেছি যারা ফেস করতেছে। সো এই জিনিসটা খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে। স্পেন্ড ফর এডুকেশন এন্ড রিসার্চ, ফর এক্সাম্পল লাখ লাখ টাকা বিয়েতে খরচ না করে গবেষণায় ঢালুন। একজন ভালো গবেষক দেখা যাবে তার বিয়ে শাদিতে ভালো বিয়ে পাবে, কারণ হচ্ছে সে হতে পারে ভালো একজন সুপারভাইজার ম্যানেজ করে ফেলেছে অ্যান্ড সো অন। ঠিক আছে, সুতরাং মানে বিয়েতে খরচ না করে, জন্মদিনে খরচ না করে, এরপরে আমরা কাউকে গিফট দিব, 2000 টাকা গিফট না দিয়ে আমি তাকে একটা ভালো বই গিফট দেই, রিসার্চ নিয়ে কিছু কাজ করবে সেটা একটা দেই, এনকারেজ করি। এই কালচারগুলো আমাদের গড়ে তুলতে হবে। ইফ উই ডু, দেন ফিউচার উইল বি বেটার। বাকি রইলো হচ্ছে যে পেপার রাইটিং কিভাবে পেপার লিখবো, এগুলো তো একদিনে সম্ভব না। পেপার এডিটিং কিভাবে ভালো করে এডিট করব যাতে করে একটা পেপার কিক না খেয়ে, ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়। জার্নাল বা কনফারেন্স কোন জায়গায় পাঠাবো, পচা জার্নাল বা ফেক কনফারেন্স বুঝবো কিভাবে। রিসার্চ ইথিক্স অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা 2টা টক অ্যারেঞ্জ করেছিলাম, আমার কিছু ভিডিও আছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। তো টপিকস, কি টপিক নিয়ে কাজ করব, অনেক রকমের টপিক আছে, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। কিন্তু এর মধ্যেও আমরা জানি যে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ বা অন্যান্যরা সারা বাংলাদেশেই এক্সিলেন্ট, যে এই সময় অনেকগুলো টকের অ্যারেঞ্জ করছে, ওইগুলোর মাধ্যমে আমরা অনেক রকমের ইন্টারেস্টিং টপিকস পাচ্ছি। কিন্তু এরপরেও যেটা সত্য কথা সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের জন্য কি আমরা আরেকটু গুছিয়ে আরো ফরমেটেড ওয়ে, যে একটা টপিকের উপরে 10টা স্লাইড থাকলো, তার উপর বেস করে সে কিছু একটা গাইডলাইন হয়ে একটু স্ট্রিমিং লাইনে চলে গেলে, এরকম করে কি আমরা 10টা বা 20টা বা 30টা টপিক বের করতে পারি কিনা, সেটা একটা ফ্যাক্টর। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করব কেলা, এটাই হচ্ছে অনেক স্টুডেন্ট ভাবে যে আমার কাজ করে কি হবে, আমি করব ব্যাংকে চাকরি, আমি করব হচ্ছে বিসিএস দিব, কেউ ভাবে যে আমি ওই জায়গা যাব, ওই জায়গা যাব, বিজনেস করব। আসলে রিসার্চ শুধুমাত্র গবেষক হওয়ার জন্য নয়, রিসার্চ হচ্ছে ব্রেইন স্টর্মিংটা করার জন্য। তো আপনাদের মাথায় রাখতে হবে আজকে রিসার্চ করা ডাজন্ট মিন যে আপনি আজকে রিসার্চ করা ডাজন্ট মিন যে আপনি গবেষকই হয়ে যাচ্ছেন। এটার মাধ্যমে আপনার ব্রেনটাকে একটু খুললেন। এটা কিন্তু আপনি ব্যবসায়ী হলেও দরকার পড়বে, আপনি বিসিএস মানে চাকরি করতে গেলে সেটা আরো বেশি দরকার হবে। একটা রাষ্ট্র চালানো কিন্তু অসম্ভব কঠিন কাজ। তো আপনাকে মাথায় রাখতে হবে যে রিসার্চ সবাইকে 100% করতে হবে, সো দ্যাট আমরা চিন্তা করাটা শিখি, ব্রেন স্টর্মিং করাটা শিখি। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং রিসার্চ কেন করবো এই প্রশ্ন যাতে কারোর মধ্যে না থাকে। যদি কারো থাকে তাহলে আমাকে প্রশ্ন করে করে বা টিচারদেরকে প্রশ্ন করে করে জেনে নিবেন, তাহলে হবে। এই বলে আমি আমার শর্ট টক 1 ঘন্টা শেষ করলাম, প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। আপনারা চাইলে ahadvisionlab.com এরপরে এই নোটস, এখানে যাবেন, এখানে বেশ কিছু লেকচার দেয়া আছে, যদিও ওগুলো ইংরেজিতে, একটা বাংলায় রিসেন্টলি করেছে রিসার্চ ইথিক্স নিয়ে, ইউটিউবে লেকচার গুলো আছে যে কথাগুলো বললাম তার উপর এবং অন্য বিষয়ের উপরে। তো আপনারা সেগুলো দেখবেন আর কি, তাহলে আশা করি যে কিছুটা হেল্প হবে। এই লেকচারটা হচ্ছে মালয়েশিয়ার একজন টিচারের লেকচার, প্লাস হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স উপর বেস করে করে করা। তো এটা বলে আমি গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা প্রায় এখন 99, আর 1 হলে আমি সেঞ্চুরি করতে পারতাম। তো মানে একটা ভালো পার্টিসিপেশন এখানে দেখতে পাচ্ছি, তো হুইচ ইজ ভেরি গুড। তো আরো বেশি বেশি করে আমরা সবাই চেষ্টা করব, এবং আজকে যারা অ্যাটেন্ড করেছেন তারা যাতে সবাই
ভালো গবেষক হই, চেষ্টা করি এবং আমাদের পরের প্রজন্মদেরকে জন্য একটা বেটার প্ল্যাটফর্ম রেখে যাই। মানে এমন যাতে না হয় যে আজ থেকে 10 বছর পরেও এই টাইপের লেকচার বাংলাদেশে কাউকে দিতে হয়। মানে এই জিনিসটা আমার যাতে মাথায় থাকে। হ্যাঁ, তো আমরা সবাই চেষ্টা করি, চেষ্টা করলে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমরা একটা বেটার ফিউচার তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার উপস্থাপনাটা অসাধারণ ছিল এবং বেশ তথ্যবহুল ছিল। এখন স্যার আপনি পারমিশন দিলে আমরা কোয়েশ্চেন নিতে পারি। আহ, হ্যাঁ, প্লিজ প্লিজ। স্যার জাহিদুল ইসলাম স্যার, আপনার একটা কোয়েশ্চেন ছিল এবং অন্য কারো যদি কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ হ্যান্ড রেজ করুন। ধন্যবাদ প্রফেসর আতিকুর আহাদ, অনেক সুন্দর চমৎকার একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, বিশেষ করে যারা ইয়াং রিসার্চার, আমাদের যারা স্টুডেন্ট, যারা থিসিস প্রজেক্ট নেওয়ার শুরুতে যারা কনফিউজ থাকে, তো আমার মনে হয় তাদের জন্য এটা খুবই ভালো। তো আমার আন্ডারে কিছু গ্রিন ইউনিভার্সিটিতে কম্পিউটার ভিশনে বেশ কিছু রিসার্চ করেছে এর আগে। রিসেন্ট আমার কাছে 3টা গ্রুপ আছে। তো মূলত আমি তারা যেটা প্রবলেম আর তাদের যেটা কোশ্চেন যে স্যার আমরা মেথড ডেভেলপমেন্ট করব নাকি অ্যানালাইসিস টাইপের রিসার্চ করব, কারণ কম্পিউটার ভিশনে রিসার্চ করতে আগ্রহী স্টুডেন্ট আসলে বাংলাদেশে খুবই কম। কারণ আপনি মেনশন করেছেন যে আমাদের একটা ভালো জিপিইউ না হলে আসলে এই রিসার্চে বা আমাদের যে ডেটাবেজ আছে তাতে আসলে আমাদের ভালো আউটপুট আসে না, এই কারণে ভালো পাবলিকেশনও আসলে হয় না। তো আমার ছাত্রদের জন্য আপনি এই বিষয়ে কিছু দিক নির্দেশনা যদি দেন, যে অর্থাৎ তারা শুরুতে এই ডেটা সেট এবং এই আপনার জিপিইউ এটার বিকল্প বা এইটার আচ্ছা মানে আচ্ছা, থ্যাংক মিটিগেট ইউ করে থ্যাংক ইউ কিভাবে ইয়ে করতে পারে। প্রফেসর জাহিদ, ধন্যবাদ আপনাকে। তো আসলে এটা একটা চ্যালেঞ্জ। আমি শুধুমাত্র এই কারণেই গত 3-4 বছর ধরে আস্তে আস্তে পিওর কম্পিউটার ভিশন বেসড ডোমেইন থেকে সরে সরে সেন্সর বেসড ডোমেইন অথবা ভিডিও বেস থেকে আমি স্কেলেটন ডোমেইনে আস্তে আস্তে চলে আসছি এবং কিছুটা সুইচ করছি হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড, যেখানে ডেটা সেটের সাইজটা ভলিউমটা কম থাকে, কারণ হচ্ছে এত ডাটা পাওয়া যায় না ইত্যাদি। তাহলে যেটা হয় যে ছেলেমেয়েরা মানে কাজ করতে পারে, এটা হলো কিছুটা হলেও করতে পারে। আর আমার কিছু স্টুডেন্ট ওরা যেটা করে গুগল কোল্যাবে ওখানে ডাটা রেখে ওখানে কাজ করে, সুতরাং সেটা হচ্ছে আরেকটা বিষয়। ফলে গুগল কোল্যাবেও কাজ করতে পারে ওরা। আর সেটা হচ্ছে যে মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এমন সব টপিক যেই টপিকটার জন্য ডেটার ভলিউমটা কম। আর রিসার্চ কিন্তু এই বয়সে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত শিখার জন্য, জানার জন্য। অবশ্যই তার মাধ্যমে ভালো কিছু হলে পাবলিশ করব, কিন্তু মূলত হচ্ছে শিখার জন্য এবং জানার জন্য। ফলে আমি যদি অন্য ডোমেইনেও করি যেখানে কম্পিউটিং ক্যাপাসিটি কম, তাহলেও কিন্তু সেটা শিখা হলো। জেনুইন লার্নিংটা ইম্পর্টেন্ট। ফলে পিওর কম্পিউটার ভিশনে না থেকে হতে আরেকটা হলো যে আমি গত ডিসেম্বরে একটা টক দিয়েছিলাম, একটা ওয়ার্কশপ ছিল যে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন কম্পিউটার ভিশন এন্ড অ্যাপ্লিকেশনস। প্রয়োজনে আমি না হয় ওই একটা টক অ্যারেঞ্জ করবো যে কি কম্পিউটার ভিশনে কি কি ডোমেইন এখনো রয়েছে যেগুলো লেস এক্সপ্লোরড, ফলে ডেটা সেট অল্প এবং ওই জায়গায় কাজ করে কেউ ভূমিকা রাখতে পারে। ফলে এটার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন যে কম্পিউটার ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশন, যে সিভিপিআর কনফারেন্স, যেটা ফ্রি সব পেপার সব দেয়া আছে সিভি ফাউন্ডেশনে। তো সেটা হচ্ছে নাম্বার 1 কনফারেন্স, অথবা ইউরোপিয়ান কনফারেন্স অন কম্পিউটার ভিশন, অথবা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার ভিশন আইসিসিভি, অথবা ইসিসিভি, অথবা সিভিপিআর। এই কনফারেন্সগুলো ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে রিলেটেড স্যাটেলাইট 50টা ওয়ার্কশপ হয়, যেগুলো আসলে স্মল এরিয়াতে কনফারেন্সি। ওগুলো আসলে মানে এমন না যে বাংলাদেশে ওয়ার্কশপ বলতে বোঝায় যে দুজনে এসে টক দিবে, এইটাকে ওয়ার্কশপ বলে, কিন্তু কনফারেন্সের সাথে ওগুলো হচ্ছে মূলত স্মল ডোমেইনে, ওখানেও পেপার সাবমিট করে ব্রেইনস্টর্মিং হয় অ্যান্ড সো অন। তো ওই জায়গায় আপনারা দেখবেন যে অনেক ডোমেইন আছে যেখানে হতে পারে যে অল্প ডাটা সেটে কাজ করা যায়। আরেকটা আইডিয়া হচ্ছে, যেটা হচ্ছে আমি বেশ কয়েকটা স্টুডেন্টকে দিয়ে আমরা চেষ্টা করছি একের পরে, সেটা হচ্ছে গ্লোবালি বিভিন্ন রকমের কম্পিটিশনস হয় বিভিন্ন কনফারেন্সে। সেই কম্পিটিশনস গুলোর ক্ষেত্রে 2 মাস বা 3 মাস বা 4 মাস টাইম থাকে, এবং কনফারেন্স ওই কম্পিটিশনস বা চ্যালেঞ্জ গুলোতে প্রাইজ মানিও থাকে। যেমন আমরা যে জাপানে যে আইসিআইভি কনফারেন্সের সাথে যে অ্যাক্টিভিটি এন্ড বিহেভিয়ার কম্পিউটিং, সেই কনফারেন্সের সাথে আমরা একটা চ্যালেঞ্জ করেছি, কুকিং চ্যালেঞ্জ। তো সেই কুকিং চ্যালেঞ্জে কিন্তু যে ডেটা ছিল, এবং আরেকটা হচ্ছে যে ইবি কম্পের সাথে আমরা করছি হচ্ছে নার্সিং ডেটা। তো সেই ডেটাগুলো নিয়ে যখন হয় তখন কিন্তু মানে আমরা যারা অর্গানাইজ করি তারা বলি যে মেথড অরিজিনাল প্রয়োজন নাই।
ওই চ্যালেঞ্জে আমরা যেটা চাই যে এক্সিস্টিং মেথড গুলোই নাড়াচাড়া করে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা চ্যাম্পিয়ন করি, বিকজ আলটিমেটলি যার রেজাল্ট ভালো হয় সেই চ্যাম্পিয়ন হচ্ছে। ইভেন এই জাপানে আমাদের কনফারেন্সে ছিল অ্যাওয়ার্ড, যে ফার্স্ট হবে তাকে জাপানে 1 সপ্তাহের জন্য ফুল সাপোর্টে প্লেন ফেয়ার হতে আরম্ভ করে সবকিছু ভিজিট ইত্যাদি। তো এইগুলো আবার যদি নাও থাকে, পয়সা যদি 1 টাকাও না থাকে তবুও ভালো। এবং এই গ্লোবাল কম্পিটিশনস গুলোতে পার্টিসিপেট করে যদি কেউ অ্যাওয়ার্ড পায় তা তো খুবই ভালো। না পেলেও কিন্তু সে হয় কি, একটা ডেডলাইন থাকে, একটা স্ট্যান্ডার্ড ডেটা সেট থাকে, এবং সেই ডেটা সেট গুলোর জন্য কোনো কিছু না বুঝলে ওই কমিটিকে বারবার নক করে 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 শেখা যায়, তখন দেখা যায় ছেলেমেয়েরা কিছু করতে পারে। কিন্তু এগেইন ওই জায়গায় যদি আমরা চলে যাই হচ্ছে অ্যাক্টিভিটি চ্যালেঞ্জ, যেখানে ভিশন বেসড অথবা অ্যাক্টিভিটি সেগমেন্টেশন, তাহলে কিন্তু আবার হবে না, কারণ ওইটার জন্য আপনার অনেক জিপিইউ বা হাই কম্পিউটিং প্রসেসিং ছাড়া কাজ করা যাবে না। তা আমার মনে হয় এই সীমাবদ্ধতা মেনে নিয়ে আমাদেরকে কিছু ডোমেইন শিফট করতে হবে আর কি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ প্রফেসর আহাদ। থ্যাংক ইউ। মোকাররম হোসেন, আপনার একটা প্রশ্ন ছিল, বলুন। জি, হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা এডুকেশন ডোমেইনে ডেটা মাইনিং নিয়ে একটা কাজ রিসার্চ করতে চাচ্ছি। উই একটু আর অলরেডি পরিচয় কমিটেড টু পরিচয় দ্যাট। দিয়ে বললে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে স্টুডেন্টকে রিপ্লাই দিচ্ছি নাকি একটু সিনিয়র কাউকে, তাহলে আমার জন্য সহজ হবে। নতুবা দেখা গেল স্যার, যে স্যার এরকম আমি আর কি। গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট মোকাররম হোসেন, আচ্ছা, থ্যাংক ইউ। ফোর্থ ইয়ার স্টুডেন্ট। তো স্যার, আমরা থিসিস করছি, শুরু করেছি এডুকেশন ডোমেইনে ডেটা মাইনিং এর উপরে। কিন্তু স্যার, আমরা এখন শুরুতেই যে প্রবলেমগুলো ফেস করছি তার মধ্যে একটা হচ্ছে স্পার্স ডেটা সেট। স্যার, আমরা দেখেছি লিটারেচার রিভিউ থেকে যে অনেকেই হচ্ছে তাদের স্টুডেন্টের উপরে অনেক বছর ধরে রিসার্চ করেছে, অনেক বছর ধরে তাদের স্টুডেন্টের ডেটা কালেক্ট করেছে এবং সেটার উপরে তারা রিসার্চ করেছে এবং পেপারটা পাবলিশ করেছে। কিন্তু স্যার, আমরা ওই ডেটা সেট গুলো পাচ্ছি না, এবং আরো যে একাডেমিক ইনস্টিটিউশন গুলো আছে তাদের ডেটা সেট গুলো অ্যাভেলেবল না। তো স্যার, এইখানে ডেটা সেট নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে আছি যে আমরা কি এই ফিল্ডে ডেটা সেট, ভালো ডেটা সেট ছাড়া কাজ করতে পারবো কিনা। এবং স্যার, আপনি একটা জিনিস মেনশন করেছেন, আর্টিফিশিয়াল ডেটা সেট, ইফ আই রিকল কারেক্টলি। আমরা কি স্যার আর্টিফিশিয়াল ডেটা সেট নিয়ে কাজ করতে পারি, এবং আমরা কি আমাদের দেশের জন্য এবং বাইরের জন্য একটা স্ট্রাকচারড ওয়ে সাজেস্ট করতে পারি যে এভাবে ডাটা স্টোর করলে ইট ক্যান বি মাইন্ড কারেক্টলি অর এফেক্টিভলি। এবং স্যার, আরেকটা ব্যাপার, আমরা কি, যেহেতু আমাদের দেশে সেই স্ট্রাকচার নাই যেখানে আমরা লার্জ ডেটা সেটে মাইন্ড করতে পারবো, স্যার, মাইনিং অফলোডিং এর জন্য ভালো যে প্ল্যাটফর্ম গুলো আছে এরকম আছে কিনা স্যার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার নাইস কোশ্চেনের জন্য। এই বিষয়ে আমার মনে হয় যে আপনাদের যে প্রফেসর ফারহান চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির, আগে গ্রিন ইউনিভার্সিটি ছিলেন, উনি তো ডেটা মাইনিং এর অনেক বড় একজন গবেষক, খুব ভালো ভালো পাবলিশ করে, সে হয়তো ভালো বলতে পারবে। তো আমি ওভারঅল একটা কথা বলি ডেটা সেট কালেকশনের বিষয়ে, যেটা ওই যে রিসার্চ ইথিক্স উপরে আমার একটা ইউটিউবে লেকচার আছে, আপনি দেখতে পারেন। যে সেখানে এই ডেটা সেট কালেকশন করার ক্ষেত্রে কিছু কথা বলা আছে। ইথিক্যাল বিষয়টা নাম্বার 1। এখন আমরা তো যে কোনো কাজই করতে পারি, কিন্তু বড় ডাটা সেট অনেক ক্ষেত্রে হয়তো যেই ডোমেইনে আপনি চাচ্ছেন সেখানে নাই, কিন্তু অন্য ডোমেইনে হয়তো কাছাকাছি খুঁজলে হয়তো পাওয়ার কথা, কারণ এখন তো অনেক কিছুই ফ্রি দিয়ে দেয় অনলাইনে। ফলে আপনার অ্যান্সার আমি সরাসরি দিতে পারলাম না, কারণ আমার জানা নাই আর কি। হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট। যদি প্রয়োজনে আপনার যদি মোর স্পেসিফিক থাকে তাহলে আমাকে জানালে আমি হতে পারে যে জেনে অথবা অন্য কারোর সাথে ডিসকাস করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাকে যদি আপনি ইমেল করেন বা ফেসবুক মেসেঞ্জারে নক করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, এখানে আরেকটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলো। স্যার, ফারহান স্যারই আসলে শুরুতে আমাদের সুপারভাইজার ছিলেন, তো ফারহান স্যার তো এখন গ্রিন ইউনিভার্সিটিতে নাই। তো স্যার, আমরা কি তাহলে ফারহান স্যারের সাথে যোগাযোগ করবো এ ব্যাপারে? আমি তো একটু আগে বলছি যে আপনি চিনেন না, জানেন না, এরকম যে কারো সাথে অনায়াসে ইউ ক্যান কমিউনিকেট। কারণ হচ্ছে যে এটাই তো ইম্পর্টেন্ট, আমাদের মিউচুয়াল কোলাবোরেশনস প্রচুর দরকার।
যেটা আমি একটা স্লাইডের মধ্যে লিখেছিলাম যে আমাদের 150টার মতো ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটিগুলোর একজন আরেকজনের সাথে আমাদের মিউচুয়ালি কোলাবোরেশনস বা কোঅপারেশনস প্রচুর করতে হবে, এবং কিভাবে তাদেরকে নক করতে হবে সেটাও কিন্তু বলেছিলাম যে আপনি মেল করবেন। আর উনি তো চেনা পরিচিত, যাকে আমি চিনি না, আমি নিজেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতি মাসে এই যে যেই কথাটা এখানে লিখেছিলাম যে ফাইন্ড দ্য এক্সপার্টস ইন মেনি ইউনিভার্সিটিজ ইন ইউর কান্ট্রি, মানে ইন বাংলাদেশ, ব্রেক দ্য ব্যারিয়ার্স অফ নন কোঅপারেশন অথবা ইগোইজম ইফ এনি। ইফ এনি বলা হয় নাই, আসলে তো আছেই যে তো এটা ব্রেক করতে হবে। এবং আমাদের এই যে 150টা ইউনিভার্সিটিতে সিএসসি ট্রিপলি ডিপার্টমেন্ট তো প্রায় সবগুলোতেই আছে। তো এত যে এবং প্রচুর পরিমাণে শিক্ষক, এবং এই ইউনিভার্সিটিগুলো হওয়াতে উই আর ভেরি লাকি যে অনেকেই বিদেশ থেকে ব্যাক করেছেন, অনেক এক্সপার্টস রয়েছেন, দেশেও কিন্তু কম বেশি কাজ করছে, কিন্তু আমরা হতে পারে যে ওয়েল নেটওয়ার্ক না বলে জানি না। খুঁজে বের করুন এবং তাদের সাথে মনে করেন যে কোলাবোরেশনের পথ বের করা। তো ফারহান তো মানে এটা কোনো বিষয় না, ঠিক আছে, সে তো আপনাদের টিচার ছিল, প্লাস হচ্ছে যে নোন, তো ইউ ক্যান কমিউনিকেট, ইউ ক্যান ডিসকাস। আর বর্তমান যুগে স্টুডেন্টরা যে কোনো সময় একজন টিচারকে ফোনই দিয়ে দেয়, ঠিক আছে। তো উত্তম হচ্ছে ফোন না দিয়ে একটা এসএমএস দেয়া যে আমি হচ্ছে এরকম, আমি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, কোনো এক সময় আমি কথা বলবো বা ফোন দিব, বা আপনি কখন ফোন দিবে এরকম। না দিলে তখন আর একটা এসএমএস মেসেজ দিয়ে পরে হতে আপনি কথা বললেন। কিন্তু ওই এগেইন তবে আপনার যে প্রশ্নগুলো ছিল ভেরি গুড, যে আপনি জেনে শুনে কিছুটা চিন্তাযুক্ত প্রশ্ন করেছেন। খুঁজে বের করুন যে বুয়েটে কে আছে, খুঁজে বের করুন যে আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কে আছে, খুঁজে বের করুন চুয়েটে কে কাজ করছে বা কুয়েটে কে কাজ করছে, কেউ না কেউ সুন্দরভাবে কথা উত্তর দিতে পারবে। মেইল করলে, এবং সাবজেক্টটা যাতে খুব সুন্দর হয়। আমি সাধারণত কাউকে মেইল করলে, আমি সাধারণত আননোন কেউ হলে আমি প্রথমেই লিখি সাবজেক্টের শুরু যে আতিক, মানে ওই যে যাকে মেইল করছি তার নাম, এরপরে লিখি যে কোনো একটা পেপারের লিঙ্ক বা অথবা রিসার্চের কোনো একটা টপিকের লিঙ্ক, যাতে করে সে বুঝতে পারে। এখন আবার এটা মাথায় রাখতে হবে যে প্রচুর ফেক জার্নাল এবং কনফারেন্স গুলো করে কি ওই সাবজেক্টের মধ্যে নিজের নাম দিয়ে এরকম করে কিনোট স্পিকার বানায়, স্পিকার বানায়, পেপার সাবমিট করতে বলে, ওগুলার স্প্যাম মেইল প্রচুর আসে, মানুষজন তখন অনেক সময় খুলে না। ফলে সাবজেক্টটাও একটু স্মার্টলি চুজ করতে হবে যাতে করে কেউ খেয়াল করে মানে দেখে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কি কোয়েশ্চেন আছে কোনো? আহ, আমার মনে হয় স্যার আর কোনো কোয়েশ্চেন নেই। ধন্যবাদ আতিকুর রহমান আহাদ স্যারকে। আর আমি এখন অনুরোধ থ্যাংক করব ইউ। প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যারকে আম, কিছু বলার জন্য। ধন্যবাদ শর্মা। আসলে সিম্পলি ওভারওয়েলমিং, আসলে খুব কঠিন বিষয় কত সহজ ভাবে বোঝানো যায়, আমাদের আতিকুর রহমান আহাদ স্যার সেটি আমাদেরকে আজকে শিখিয়েছেন। এবং ওনার পরামর্শ এর আগে শুনেছি, কিন্তু আজকে বিশেষ করে গ্রিন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে উনি যে সুন্দরভাবে বিষয়টি সাজিয়েছেন, এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি উল্লেখ করেছেন যে গবেষণা শুধুমাত্র যে বড় শিক্ষক হওয়া, বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া বা বড় কোনো গবেষণা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হওয়া সেটি না। আসলে তার পাশাপাশি গবেষণা মানুষের যে সুপ্ত প্রতিভা আছে সেটির বিকাশ সাধনে আসলে মারাত্মক রোল প্লে করে থাকে। এরপরে অ্যানালাইটিক্যাল ক্ষমতা মানুষের বাড়ায়, এবং ব্যক্তিগত পারিবারিক জীবনেও সামাজিক জীবনেও একজন গবেষক অনেক বিষয় মানে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেও আসলে তাকে অনেকখানি সহায়তা করে। সোর্স অফ রিডিং এর ব্যাপারে উনি খুব গুরুত্ব দিয়েছেন, এটি আমাদের সকলকে মনে রাখতে হবে। চারিদিকে আসলে নানান জায়গায় ফেক সোর্স অফ কন্টেন্ট, হয়তো ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে কখনো আসবে, কখনো ইউজিসির নাম দিয়ে আসবে, কখনো দেখা যাচ্ছে আইটিগুলির নাম দিয়ে আসবে, কিন্তু সুপারভাইজারের সাথে আলোচনা সাপেক্ষে প্লাস এই ধরনের বিভিন্ন যে সেমিনার আজকে স্যার উল্লেখ করেছেন, একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরের সাথে সাথে ওইটার সাথে কারা জড়িত আছে সেই বিষয়ে, সেটা আইএসআই ইন্ডেক্স কিনা সেগুলি দিক দেখা ইত্যাদি বিষয় দিকে বুঝতে হবে জার্নালটার কোয়ালিটি কিরকম। একইভাবে কনফারেন্সের ক্ষেত্রেও তাই, সেই সমস্ত ভালো পেপার যেগুলি সেইগুলি পড়তে হবে, তাহলে সঠিক শিক্ষাটা
পাওয়া যাবে। আরেকটা বিষয় উল্লেখ করেছেন, এটিও আমি খুব ফিল করি বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে মানে হাই প্রবলেম নিয়ে নেওয়া, এমন একটা সুপ্ত বাসনা প্রথমেই তৈরি করে ফেলে যে আমি 3rd ইয়ার থেকে 4th ইয়ার উঠতেছি, কম্পিউটার সায়েন্সে পড়ি, আমি এমন একটা প্রবলেম সলভ করব, এটা একটা ব্রেক থ্রু একটা প্রবলেম হবে। এটা নিউটন এফ ইকুয়াল টু এম এ টাইপের ইকুয়েশন যেরকম তৈরি করে বিশ্বের মানুষের চিন্তা চেতনার পথ চলাকে পরিবর্তন করে দিয়েছে, ঠিক ওরকম কিছু একটা চিন্তা করে বসে না। এটি আসলে একেবারেই ভুল সিদ্ধান্ত। ইট শুড বি ইনক্রিমেন্টাল, স্যার রাইটলি আইডেন্টিফাই করেছেন, এবং এই জায়গাটাতে আমাদের বেসিক রিসার্চ যেগুলি আছে সেইখান থেকে লেখাপড়া করে আন্ডার গ্রাজুয়েটেড ছেলেমেয়েদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কিন্তু খুবই কম। তারা বেসিক রিসার্চ স্টাডি করতে পারে কিনা, একটা প্রবলেম যেগুলি লিটারেচারে যেগুলি সলভ করা আছে সেগুলিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে কিনা, এরপরে সামান্য কিছু পরিবর্তন বা কিছু যদি নতুন আইডিয়া আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, সেইগুলিকে তারা অ্যানালাইসিস করে কম্পেয়ার করতে পারে কিনা, সুন্দর একটা রিপোর্ট তৈরি করা, একটা পেপার লেখার কাজ এগুলি শুরু করতে পারে কিনা, ধরতে পারে কিনা। এই মিনিমাম কয়েকটা জিনিস যদি ছেলেমেয়েরা করতে পারে তাহলেই আসলে আমরা এই কম্পিটেন্সি অ্যাচিভ করেছি বলে আসলে আমরা মনে করি। কাজে শুরু করতে হবে ছোট কিছু থেকে, ধীরে ধীরে মানুষ বড় হবে। আর একেবারেই শেষে যে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে অনেক শিক্ষক এবং সোসাইটির অনেকের মধ্যে এই ধরনের কমেন্ট করতে দেখা যায়, যেটাকে আমি খুব স্ট্রংলি অপোজ করি। সেটা হলো, সে তো 2 বছর 3 বছর 1 বছর 5 বছর ধরে গবেষণা করতেছে, বা 2 বছর ধরে গবেষণা করতেছিস, কেউ প্রশ্ন করে ফেলে একদিন যে এটা থেকে তোর লাভ কি হইলো, কি তৈরি করলি, মানুষটা কোনো কিছু ব্যবহার করতে পারতেছে না তোর এই গবেষণা থেকে। মানে আমি আজকে গবেষণা করলাম, 2 বছরের মধ্যে একটা প্রোডাক্ট মানুষের হাতে চলে যাবে, হাজার হাজার বাংলাদেশি সেটা ব্যবহার করবে, এরকম স্বপ্নিক চিন্তা থেকে দূরে থাকাই আমার মনে হয় ভালো। যদি হয়ে যায় কখনো, that is your luck, or your supervisor's credibility and your credibility, কিন্তু ওইটার জন্য নিজের মধ্যে বিরহ ব্যথা রাখার কোনো প্রয়োজন নেই। কাজে ওই জায়গাটা ঠিক রাখতে হবে যে আমি আসলে শিখছি কিভাবে একটা বেসিক রিসার্চ করতে হয়। আমি সামনে মাস্টার্স করব, সামনে পিএইচডি করব, বা সামনে ভালো গবেষণা করব, বা হায়ার স্টাডিজ করব, সেই জায়গাগুলিতে আমার যেন এই ফাউন্ডেশনটা যেন সুন্দরভাবে তৈরি হয়, লেখার জায়গা, পড়ার জায়গা, বোঝার জায়গা, এক্সপেরিমেন্টেশনের জায়গা, সেই জায়গাগুলি যেন সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি হয়। সেদিকে কিন্তু আতিক স্যার খুব সুন্দরভাবে, অনেক কঠিন বিষয় এখানে আছে, আমি ফর শিওর স্যারের সামনে বলার জন্য বলছি না, অন্য অনেককেই কথা বলতে দিলে হয়তো এমন কিছু টার্মিনোলজিস হয়তো আসতো যেগুলি আমাদের ছেলেমেয়েদের জন্য বোঝা অনেক কঠিন, but he really made the complex thing presentable in the simplest way. I appreciate Professor Atik's effort from thousands of kilometers away. He is contributing a lot for not only for the students of the University of Bangladesh. I found him delivering his speeches, attending seminars, symposiums, organizing different sessions now and often. I believe he is attending 3, 4 or 4, 5 events in a week, in every week. So it's a great contribution from his side for the Bangladeshi research community. থ্যাংক ইউ আমার So I believe we will again call in future events, Thank you. especially focusing on the areas of your resource, not your research, not in today's topic was more generalized topic, but we'll focus something যদি related যদি to your research মানে area. আপনাদের কখনো লাগে, আমি প্রয়োজনে চেষ্টা করব ইয়াং ছেলে মেয়েদের জন্য করতে, সমস্যা নাই। একটা প্রশ্ন কি আপনারা নেবেন? একজন রেইজ হ্যান্ড করেছে, শুড উই টেক? স্যার শিওর স্যার। সামিহা বলেন আপনি। সামিহা আফরিন। সামিহা আফরিন। সামিহা আফরিন কি শুনতে পাচ্ছেন?
আরেকজনের হাত উঠানো দেখতেছি, লাবিব চৌধুরী। লাবিব চৌধুরী। লাবিব চৌধুরী, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লাবিব শোনা চৌধুরী, যাচ্ছে, আপনি যদি বলেন। আপনার পরিচয়টা দিয়ে স্যারের কাছে কোশ্চেনটা করতেন। আর আমি হচ্ছে গত বছর গ্রাজুয়েট করেছি। তো আমি 2 বছর ধরে আর কি রিসার্চে কাজ করছি কম্পিউটার ভিশন আর বায়োমেট্রিক সিস্টেম নিয়ে। আমার দুইটা কোশ্চেন বেসিক্যালি। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে আর কি, দীর্ঘদিন না বেসিক্যালি 2-3 বছর ধরে সিভিপিআর, আইসিএমএল এই ধরনের কনফারেন্স লাবিব মনে হয় ঢাকা। হ্যাঁ শোনা যাচ্ছে, আমি বলেন। হ্যাঁ ফলো করছি। তো হুম। আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই যে আইসিএমএল বা সিভিপিআর এ ওরা যে কন্ট্রিবিউশন গুলা দেখায় বা ইনোভেশন গুলা নিয়ে ডিসকাস করে, এগুলা মানে আহামরি না, বাট ওদের রিসার্চটা অনেক স্ট্রাকচার থাকে, যেটা আমরা অনেকাংশে ফলো করি না। হ্যাঁ, লেটস সে ওরা আমি যদি ফেস রিকগনিশনের কথা বলি বা স্পিচ রিকগনিশনের ক্ষেত্রেও ওরা হয়তো একটা কোসাইন স্পেসে একটা লস ফাংশন ইন্ট্রোডিউস করলো অথবা একটা মার্জিন ইন্ট্রোডিউস করলো, মানে এটা অনেক কিছু না, কিন্তু ওরা যে এই যে স্ট্রাকচার ওয়েতে রিসার্চটা করে, এইটা আসলে আমরা কিভাবে করতে পারবো, এবং ওরা এই ধরনের রিসার্চ গুলা লেটস সিভিপিআর এ একটা পেপার পাবলিশ বা এই বছর একটা পেপার পাবলিশ যেগুলা হয়েছে, সো এগুলা বেসিক্যালি ওরা কতদিন ধরে কাজ করে, মানে এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছা যে ওরা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে বলি, প্রথমত হচ্ছে যে এই প্রশ্নের উত্তর আগে দেই যে স্ট্রাকচারড ওয়েতে করার জন্য মানে এই কালচারটা থাকতে হয়। হুট করে তো কেউ স্ট্রাকচারড ওয়েতে করে না। দেখুন, আমরা কিন্তু বাসায় ফ্রাইড রাইস খাই, ডিম দেয়, কিছু সবজি দেয়, আর পোলাও চালের সাথে মিশিয়ে টিশিয়ে করে আমরা কিন্তু ঝাঁপায় পড়ে খাই। যখন সার্ভ করে তখন কিন্তু প্লেট থেকে ঢালে আমরা ঝাঁপায় ঝাঁপায় খেয়ে ফেলি, উই ডোন্ট কেয়ার। কিন্তু এই একই খাবার যখন আমরা একটা রেস্টুরেন্টে খাই অথবা একটা মুরগি ভেজে দিল, আমাদের থেকে 10 গুণ 20 গুণ দাম রাখে, আমরা কিন্তু পে করি। কারণ হচ্ছে যে ওখানে ওরা যথেষ্ট স্ট্রাকচার ওতে যথেষ্ট সুন্দর করে একটা গাজর এই পেঁচিয়ে পুচিয়ে সুন্দর করে ফুলের মতো করে দিচ্ছে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে যে প্রেজেন্টেশনে অনেক বড় একটা বিষয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রেজেন্টেশন কোনো, এই যে আপনি যে এই যে জানলেন, আপনি যে, আমি খুবই খুশি হয়েছে যে বাংলাদেশে একটা ছেলে, ইয়াং ছেলে, যে সিবিপিআর আইসিএমএল এর পেপারগুলো দেখছে এবং সে বা ট্রিপল এআই এর পেপারগুলো দেখছে এবং চিন্তা করছে। দিস ইজ ওয়ান্ডারফুল। ইফ উই অল ক্যান ডু দ্যাট। আমি যখন আপনার বয়সে ছিলাম তখন আমি সেটা করি নাই বা করতে পারি নাই বা কেউ আমাকে বলে নাই, এটা আমাদের একটা জাতিগত ব্যর্থতা। এখন আমরা হতে পারে যে আপনি জেনেছেন পড়েছেন, এটা যদি আমরা পুরা জাতি অল্প বয়স থেকে জানি যে স্ট্রাকচার কি, এবং ওই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যদি আমরা অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এগুলো যদি ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে করা হয় অথবা খুব স্ট্রাকচার ওদের লেখার কালচার তৈরি হয়, চিন্তার কালচার তৈরি হয়, তাহলে দেখা যাবে যে যখন আমরা গবেষণায় যাব তখনও সেগুলো ওইভাবে হবে। এবং আমরা যদি এইভাবে করি এবং গবেষণাও করি, তাহলে দেখা যাবে আমরা যখন চাকরি বাকরি করবো, যেখানেই করি না কেন, আমাদের ওই কাজগুলো স্ট্রাকচার হইতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা পেপার সিবিপিআর করতে গেলে আর আসলে কতদিন ধরে করে। আমার ল্যাবে, ফর এক্সাম্পল, ওসাকা ইউনিভার্সিটিতে হিউম্যান গেট রিকগনিশনের উপরে, ওসাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড একটা ল্যাব বলা যেতে পারে, এবং ওয়ার্ল্ডের 6-7টা মানে লার্জেস্ট ডেটা সেট হচ্ছে গেটের উপরে আমাদের ল্যাবে আছে। তো মনে করেন যে সেই জায়গায় গত বছর সিবিপিআর এ মেইন কনফারেন্সে পেপার একটাও হয় নাই। আমাদের ল্যাবে কিন্তু স্টুডেন্ট, রিসার্চার, প্রফেসর এরকম মিলিয়ে প্রায় 30 জন বা 35 জন আছে, এবং প্রত্যেকেই কিন্তু লেগে আছে, কাজ করতেছে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং প্রসেসিং পাওয়ার মোটামুটি কোনো সমস্যা না। ঠিক আছে, অনেক জিপিইউ আছে এন্ড সো অন, প্রতিটা স্টুডেন্টের সাথেই একটা করে জিপিইউ, আর এমনিও সার্ভার আছে। তো এর পরেও দেখা যাচ্ছে যে চাইলেও 1 বছরে করতে পারতেছে না। এই বছর একটা হয়েছে। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওরা যেই ডোমেইনে কাজ করে সেই ডোমেইনগুলো নেয় হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। ফলে খুবই চ্যালেঞ্জিং ডোমেইন নিলে ওখানে আউটপুট আসাটা খুবই ডিফিকাল্ট হয়, এটা একটা বিষয়। আবার আমাদের ল্যাব হচ্ছে যে খুবই চুজি টু সাবমিট সামওয়্যার। একটা পেপার সাবমিট করার আগে 2 মাস 3 মাস ধরে খালি মিটিং চলে, পলিশ করে, এই করে সেই করে, কি সাবমিট করা হবে, কি ইমপ্রুভমেন্ট করা হচ্ছে সেটার জন্য পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে, এই জন্য ডিলে হয়। কিন্তু সবাই এভাবে করে না। ফলে পয়েন্ট হচ্ছে যে সিবিপিআর এর মতো জায়গায় যদি অ্যাজ ইউ সে যে কিছুটা চেঞ্জ করে করা হয়, তাহলে কখনো 1 বছর, কখনো 2 বছর ধরে টপ জায়গায় কাজ করতে গেলে সেটা লেগে যায়। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে লাক একটা ফ্যাক্টর।
সিবিপিআর এ আজ থেকে 8 বছর আগে বা 7 বছর আগে আমি তখন ওই যে টাউন হল মিটিং বলে যে কনফারেন্সের সময় মাঝখানে একটা লাঞ্চ দেয়, তখন সবাই থাকে, ওরা পলিসি নিয়ে আলাপ আলোচনা করে। তখন ওরা বলছিল যে যদি আমরা, ওরা দেখেছে 5 বছর আগের রিজেক্টেড পেপার এবং অ্যাকসেপ্টেড পেপার গুলো ওরা একটা অ্যানালাইসিস করেছে সফটওয়্যারের মাধ্যমে। ওরা বলতেছিল যে 20% পেপার যেগুলো রিজেক্ট হওয়ার মতো সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যায় বিকজ অফ পচা রিভিউয়ার অথবা ইনসিনসিয়ার রিভিউয়ার্স অথবা আননলেজেবল রিভিউয়ার্স। অন দ্য আদার হ্যান্ড রাফলি 20% গুড পেপারস রিজেক্টেড হয়ে যায় বিকজ খুব কড়া লোকের কাছে পড়ছে এই কারণে। তো এই যে বিষয়টা বলার পর ওরা বলতেছিল যে আমরা যদি, যেহেতু প্রচুর পেপার পড়ে এত রিভিউয়ার পাওয়া মুশকিল, হাউ ক্যান উই সলভ? তাহলে কি আমরা অটোমেশনের কোনো সাহায্য নিব, মেশিন লার্নিং এর কোনো একটা নিব যে প্রথমে ওই পিডিএফটাতে মেশিন লার্নিং দিয়ে কিছু জিনিস চেক করবে, চেক করার পরেই ফিল্টার করে বাদ দিয়ে দিবে, তাহলে 10-20% যদি ঝরে যায় তাহলেও এত সমস্যা হয় না, ওরা বলেছিল। কিন্তু আলটিমেটলি মানুষজন এটা রাজি হয় নাই। নাও পয়েন্ট হচ্ছে যে সব পেপার ভালো যে হয় তা না। আর এবছর সিবিপিআর এ 6000-এর উপর পেপার পড়েছে। যারা জানে না তাদের জন্য বলছি, 2 কলামে কম্পিউটার ভিশন প্যাটার্ন রিকগনিশনের উপরে 2 কলামে 8 থেকে 10 পেজ, মানে সিঙ্গেল কলামে যদি লেখা হয় তাহলে সেটা প্রায় 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা হবে, সেই রকম এক একটা কনফারেন্স পেপার। এবং সেটা সাবমিট হচ্ছে 6000-এর উপরে, পেপার অ্যাকসেপ্ট হয়েছে রাফলি 1500-র মতো, এবং এদের মধ্যে 40%ই হচ্ছে চায়না থেকেই, শুধুমাত্র 25% প্লাস হচ্ছে আমেরিকা থেকে, এবং তাদের অর্ধেকই হচ্ছে চাইনিজ। ঠিক আছে, অন্য জায়গায় এরকম আছে। ফলে ওরা, চাইনিজরা যেটা করছে যে এআই মেশিন লার্নিং, অন্য ডোমেনে কি করছে জানি না, অন্তত এই ডোমেনে এত পাগলের মতো এত ম্যাসিভলি কাজ করছে এবং এত কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করছে যে এটা হচ্ছে। আমাদের ল্যাবে এক একটা ছেলে মেয়ে, বা জাপানেও দেখেছি অন্য জায়গায়, যারা ভালো কাজ করে তারা দেখা যায় প্রতিদিন 8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, দরকার লাগলে 16 ঘন্টা কাজ করতেছে, ল্যাবের ফ্লোরের মধ্যেই ঘুমাচ্ছে, একটা নুডলস, ওই যে ইনস্ট্যান্ট নুডলস গরম করে খেয়ে সেটা করছে। ঠিক আছে, তো এইভাবে করে করে মাসের পর মাস, বছরের বছর যখন লেগে থাকে, এবং রেগুলার প্রতি সপ্তাহে 1-2জন স্টুডেন্টের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা করে মিটিং করে 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 স্লট থাকে, সেই স্লট অনুসারে 1-2জনের সাথে প্রতি সপ্তাহে মিটিং হচ্ছে। হু আর ডুইং দ্যাট ইন বাংলাদেশ? ঠিক আছে, বা সব ইউনিভার্সিটি যে করে তা না, কিন্তু আমি বলছি যে যদি আমরা এই কাজগুলো করি, এবং ওখানে মিটিং গুলো করার সময় কিন্তু সুপারভাইজারও যে জানে তা না, কিন্তু সে জানার চেষ্টা করে, স্টুডেন্টের বোঝার চেষ্টা করে কেন হচ্ছে, এগুলা বোঝার চেষ্টা করে। তো এইভাবে করে করে যখন হয় না, তখন পেপারটা খুব সুন্দরভাবে লেখা হয়, সুন্দরভাবে প্রেজেন্ট করা একটা ফ্যাক্টর, এবং সবাই যেটা করে স্টেট অফ দ্য আর্ট রেজাল্টের সাথে করে। যেমন এইবারই সিবিপিআর এ আমি অনেকগুলো সেশন অ্যাটেন্ড করেছি, এবং যেটা হয়েছে সেটা হলো গিয়ে যে প্রেজেন্টেশনের সময় আমি প্রশ্ন করছি, আর এবং যেই ডোমেইনে আমি কাজ করি সেগুলো নিয়ে কিছু প্রশ্ন করেছি, আমি দেখেছি যে ওরা মানে অন্য একটা লেটেস্ট ডেটা সেট, ওই ডেটা সেট ব্যবহার করে নাই বা জানেও না, এরকমও আছে। ঠিক আছে, তো এটা হতেই পারে, কারণ সবাই তো সবকিছু জানবে না, কিন্তু এরপরও সাবমিট করছে, পাবলিশ হচ্ছে। তো পাবলিকেশন একটা গুড জিনিস, কিন্তু পাবলিকেশনের পিছনে মানে লেগে থাকাও একটা ভালো জিনিস, কিন্তু এটার পিছনে লেগে থেকে আবার রিসার্চের ডেপথ অর্জন না করতে পারাটা একটা ব্যর্থতা। তা আমাদের জন্য আসলে কোনটা যে ভালো হবে সেটা বোঝা মুশকিল আর কি। এই জন্য ব্যক্তিগতভাবে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পরিশ্রম করা, পরিশ্রম করলে টুডে টুমরো থিংস উইল বি ডিফারেন্ট। এনিওয়ে, আমি দেখতেছি আরো 2টা প্রশ্ন আছে, যদি রাজ্জাক ভাই, আমি কি নিব? জি স্যার, আমার সমস্যা নাই। এস এম তানভীর ওকে, রহমান, আপনি আপনার পরিচয়টা দিয়ে স্যারকে কোশ্চেন করেন। তানভীর রহমান। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ওয়ালাইকুম এস আসসালাম। এম তানভীর রহমান, 181 ব্যাচ, গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট। স্যার, একটা মানে এটা ভুল ধারণা কিনা জানি না, তবে বলা হচ্ছে যে আমাদের যে রিসার্চ পেপারগুলো, আমরা যে এত হিউজ পরিমাণ রিসার্চ পেপার নির্দিষ্ট অর্গানাইজেশনে আমরা যে সাবমিট করতেছি, এবং এদের অধিকাংশ ওয়েবসাইট গুলো বা অর্গানাইজেশন একটা নির্দিষ্ট ফরম্যাটে আমাদের রিসার্চ পেপার গুলো কালেক্ট করতেছে, অন্য ফরম্যাটে তারা অ্যাকসেপ্ট করতেছে না। এর পিছনে একটা মেজর কারণ হচ্ছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই পেপার গুলো স্ক্যান করা হয়, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন আর্টিফিশিয়ালি মানে ইন্টেলিজেন্স যেন রিসার্চ করতে পারে, এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই এই নির্দিষ্ট স্পেসিফিক ফরম্যাটে রাখা হয়। কারণ হচ্ছে এই ফরম্যাট ছাড়া ওদের এই পার্সিং গুলা কাজ করবে না। আচ্ছা আচ্ছা, এখন এই প্রশ্নটা বলেন। জিনিসটা হ্যাঁ মানে হ্যাঁ, সত্যি অথবা আসলে কি
থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্ডারফুল। আমি জীবনে এটা প্রথম শুনলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি কেউ কিছু করেও থাকে, আমাদের ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা আমাদের মেধা রিসার্চ বেসড নেশনে পরিণত হব, যাতে করে আজ থেকে ইউ আর স্টুডেন্ট নাও, আফটার 20 ইয়ার্স অথবা 25 ইয়ার্স ধরে নিচ্ছি, খুব আর্লি বিয়ে করলে, বাচ্চা কাচ্চা হলে, আপনার বাচ্চা যাতে বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটি পড়ে, আমেরিকার অথবা জাপানের বা সিঙ্গাপুরের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ফ্লেভারটা বাংলাদেশে বসে পায়। আমাদের ছেলে মেয়েদের যাতে গবেষণার জন্য বিদেশে যেতে না হয়, আমরা যাতে দেশে বসেই ভালো কাজ করতে পারি। তো এইটা একদিনে হবে না। এর জন্য মালয়েশিয়ান স্টুডেন্টসরা আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশে আসতো, পড়াশোনা করতো, কুয়েটে পড়তো ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং। সেই মালয়েশিয়াতে এখন বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি টপ মোস্ট স্টুডেন্টসরা পর্যন্ত আমার ক্লোজ কিছু মানে বন্ধু আছে যারা ওখানে বড় গবেষক, সেখানে মানে স্টুডেন্ট হিসেবে কাজ করছে, রিসার্চ করছে, পিএইচডি করছে। সো এবং তারা মানে গ্লোবালি আগাচ্ছে। তো আমাদের সেই টার্গেটটা নিতে হবে। ফলে মানে আমরা কখনোই মানে সন্দেহ অথবা এমন কিছু যেটা আমার আসলে এত চিন্তা করে লাভ নাই। যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, আমাদের টুইটার ব্যবহার করি, আমাদের ডেটাকে খেয়ে ফেলবে, কি প্রাইভেসি করবে, এত চিন্তা করার প্রয়োজন নেই। যেমন জুম ফর এক্সাম্পল, জুমে আমরা বলি যে সিকিউরিটি এই সেই, আমার কি আছে এমন চিন্তা করতে হবে। ফলে আমার এখন দরকার আই ইউজ ইট, এবং আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমরা আগে যারা পারি নাই, 10 বছর আগে, 20 বছর আগে যা আমরা পড়াশোনা করেছি, আমরা যারা পারি নাই অ্যাচিভ করতে, সেখান থেকে যাতে অন্তত আগানো যায়, এবং এটা যাতে 10 বছর 15 বছর পরে যাতে ম্যাসিভলি মানে ইমপ্রুভ করে। এটা হচ্ছে আমার একটা ড্রিম, অথবা আমি মনে করি সবাই মিলে চেষ্টা করলে এটা হবে, এবং এটা কিন্তু হচ্ছেও। 10 বছর আগে, 5 বছর আগে এবং আজকের বাংলাদেশ অ্যাটলিস্ট সিএসসি ট্রিপলিতে অসম্ভব এগিয়েছে। গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা এখনো অনেক নিচে আছি, হয়তো হয়তো না সত্যই, মানে স্ট্যান্ডার্ড বলতে যেটা বুঝাবো, আমি অবশ্যই মানে এই ক্ষেত্রে আমি এলিট সোসাইটির সাথে, মানে এলিট রিসার্চার, এলিট ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করছি। টার্গেট সেটাই নিতে হবে, যদু মধু কুতুর সাথে আমি করব না। তো আমার পয়েন্ট হচ্ছে আমরা যাতে 10 বছর, 15 বছর, 20 বছর পরও যাতে সেই ম্যাসিভ মানে ডেভেলপমেন্ট করতে পারি, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করব। এটাই মনে হয় পজিটিভ থিঙ্কিং, আর অন্যদিকে তাকানোর দরকার নাই। অথবা ইউ ক্যান ফাইন্ড এ রিসার্চ টপিক এন্ড ডু রিসার্চ, কিন্তু সেই রিসার্চটা যাতে ওই আর্টিকেল খালি পড়বো জানবো সেটা যাতে না হয়। আমাদের অনেকেরই একটা হ্যাবিট আছে, খালি পেপার ডাউনলোড করব আর পড়বো, পেপার ডাউনলোড করব আর পড়বো, আর একটু একটু জানবো, কিন্তু গভীরে জানবো না। গভীরে না জানলে কখনোই আগানো যায় না, এটা মাথায় রাখতে হবে। তা আমার মনে হয় উত্তর দিতে পারি নাই, কিন্তু অন্য কথা বললাম আর কি। তা লাস্ট হচ্ছে সামিহা আফরিন, আপনি প্রশ্ন করতে পারেন, এটাই লাস্ট মনে হয়। সামিহা আফরিন, আপনাকে শোনা যাচ্ছে না। সামিহা আমার মনে হয় এখানে আসলে নাই, ও হয়তো বা ভুলে হাত উঠিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক। কারো যদি প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে, স্পেসিফিক কোনো কোয়েরি থাকলে আমাকে মেসেঞ্জারে নক করলে, আতিক আহাদ এখানে ফেসবুকে মেসেঞ্জারে নক করলে আমি আশা করি উত্তর দিতে চেষ্টা করব। মেইলের ক্ষেত্রেও হয়, কিন্তু ইমেইলে যেটা প্রবলেম হয় যে স্প্যাম ফোল্ডারে চলে যায়, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আনঅ্যাটেন্ডেড থাকে ফর এ লঙ্গার পিরিয়ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এখানে আজকে আমরা শেষ করি। যদি ভবিষ্যতে কারো কোনো প্রশ্ন থাকে উই ক্যান ডিসকাস, এবং অল দ্য বেস্ট, রিমেইন সেফ। আমরা সবাই ভালো থাকি এবং আপ্রাণ চেষ্টা করি ভালো কিছু করার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আতিক স্যার অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে আবারও যদি আমরা কোনো সেমিনার অ্যারেঞ্জ করি কিংবা কনফারেন্সে আপনাকে ওয়েলকাম জানাই, আপনাকে ইনভাইট করি, আমরা শিওর যে আপনি অবশ্যই আমাদের মাঝে আবার আসবেন, আমাদেরকে সময় দিবেন। আজকে এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য অসংখ্য স্যার ধন্যবাদ। এবং
আপনাকে আবার সামনে দেখবো, আপনার কথা শুনবো সেই আশা করেই আশা রাখছি। আর আজকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার দিক নির্দেশনায় আজকে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে এবং ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে স্যার না থাকলে হয়তো এই সেমিনারটা আয়োজন করা হতো না। এবং আজকে পার্টিসিপেন্ট লিস্টে প্রায় 125 জনের মতো ছিল এবং সবাইকে অনেক ধন্যবাদ আজকে সেমিনারে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে হ্যাঁ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। আসসালাম স্যার। Yes, yes,